আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? সবাইকে আমাদের নবম দশম শ্রেণীর রসায়নের সপ্তম চ্যাপ্টার অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারে পার্ট 4-এ অনেক বেশি স্বাগতম। তো আমরা আসলে পার্ট 4 কমপ্লিট করব। পার্ট 3 পর্যন্ত আমরা আসলে আমাদের প্রথম তৃতীয়াংশ শেষ। পার্ট 4-এর মাধ্যমে আসলে আমাদের টোটাল এই চ্যাপ্টারটা পুরোটাই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো তাহলে সবাইকে এখন আর থ্যাংক ইউ না, সবাইকে আসলে কি বলো তো, ওয়েলকাম, তাই না? ওয়েলকাম। সো চলো সবাইকে আমরা ওয়েলকাম দিয়ে জিনিসটা শুরু করি। আমি যদি বলি যে আমরা পার্ট 4-এর মধ্যে যে জিনিসটা পড়বো সেখান থেকেই আসলে তোমাদের যে একটা এই চ্যাপ্টার যে সিকিউটা হবে সেই সিকিউ এর গ অথবা ঘ ফুল কমন ইনশাল্লাহ। কারণ এই অংশটার ভিতরেই আছে হচ্ছে আসলে লা শাতিলিয়ের প্রিন্সিপাল বা লা শাতিলির নীতি এবং সেটার ব্যাখ্যা, এবং সেটা যদি তুমি ঠিক মতন আল্লাহর রহমতে ভাইয়া বুঝতে পারো, জাস্ট একবার একটা এফোর্ট দিয়ে, এত বেশি প্যারা নেওয়ার কিছু নাই, খুবই সহজ, বিলিভ মি। জাস্ট তুমি একটু কনসেন্ট্রেশনটা ইনভেস্ট করো, তোমাকে ওখানে বুঝানোর দায়িত্ব বা বুঝায় পাঠানোর দায়িত্ব সম্পূর্ণ আমার। সো যদি তুমি জাস্ট ওইটা একটু বুঝতে পারো তাহলে তুমি তোমার এইচএসসি মানে এসএসসি লাইফের যেমন সিকিউ এমসিকিউ এসকিউ এর মার্কটাকে নিশ্চিত করতেছো, সাথে সাথে তুমি কিন্তু তোমার কনসেপ্টটা আসলে তোমার এইচএসসি পর্যন্ত এটাকে বিল্ড আপ করতেছো, কারণ লা শাতিলের প্রিন্সিপালটা এইচএসসিতেও আছে। তো পার্ট 4-এর মধ্যে আমরা যে অংশ পড়বো তার ভিতরে মেইন যেটা সেটা হচ্ছে বিক্রিয়া হার। এটার খুবই অল্প জিনিসপাতি। তারপরে হচ্ছে আমাদের লা শাতিলিয়ের নীতি এবং এটার ব্যাখ্যা, লা শাতিলিয়র নীতি প্লাস ব্যাখ্যা। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা বেসিক জিনিস আমরা কভার করব। চলো তাহলে শুরু করি। যেহেতু ব্যাখ্যা থেকে পড়তে হবে তার মানে অবভিয়াসলি আমাদের ভালো মতন বুঝতে হবে। এই যে এখানে একটা বিক্রিয়া হারের কথা বলা আছে, বুঝছো? এখানে একটা বিক্রিয়া হারের কথা বলা আছে, রিঅ্যাকশন রেট। হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি? ওকে, যদি আমি তোমাকে বলি যে ভাইয়া তুমি যদি সোডিয়াম ক্লোরাইড যেটা আছে আমাদের সেটা পানির ভিতরে দ্রবীভূত করো তাহলে দ্রবীভূত হয়ে যাবে, কিন্তু দ্রবণীয় হয়ে যাবে। এই সোডিয়াম ক্লোরাইডটা তুমি কেমনে পাইতে পারো? ধরে নাও এই সোডিয়াম ক্লোরাইডটা তুমি পাইতে পারো আমাদের HCl এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা ঘটাই। ধরো একটা জিনিস খালি একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমাদের কি তৈরি হবে বলো তো? সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে প্লাস হচ্ছে আসলে পানি তৈরি হবে। মানে ধরো এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি লবণ তৈরি করার বিক্রিয়া। কি বিক্রিয়া বলতেছি? আমাদের লবণ উৎপাদনকারী বিক্রিয়া। আবার তুমি আরেকটা বিক্রিয়াও কিন্তু দেখছো, সেই বিক্রিয়াটা কেমন ছিল? Fe ফেরাম এর সাথে যখন আমরা হচ্ছে যে পানির বিক্রিয়া হইতেছে বায়ুর উপস্থিতিতে, বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে, অ্যাকচুয়ালি বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে, তখন আসলে কি ধরনের প্রোডাক্টটা তৈরি হচ্ছে বলো তো? Fe2O3 ইন্টু NH2, পানি। এরকম তৈরি হচ্ছে না? এরকম তৈরি হচ্ছে। আচ্ছা, তো এই যে জিনিস তৈরি হইলো, ধরো, হ্যাঁ, একটা মিনিট, আচ্ছা, যেখান থেকে আলোচনা করছিলাম, দুঃখিত সেটার জন্য। তো এই যে একটা বিক্রিয়া, এটা কেন জানি কোল্যাপস হয়ে গেছে, সো কোল্যাপস যেন না হয়। সো দেখো আমি যে কনসেপ্টটা তোমাকে বোঝাতে চাচ্ছি যে এখানে দুইটা রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে, দুইটাই বিক্রিয়া। একটা ধরো আমরা বললাম লবণ উৎপাদনকারী বিক্রিয়া, একটা বললাম আমরা মরিচা তৈরিকারী বিক্রিয়া বা মরিচা উৎপাদনকারী বিক্রিয়া। বলো তো লবণ উৎপাদনকারী বিক্রিয়া তোমার কাছে যদি আসলে HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে কতক্ষণ লাগতে পারে? 1 সেকেন্ড? 1 সেকেন্ডও না, তার থেকেও কম সময়। 0.1 সেকেন্ড? তাও না, তার থেকেও কম সময়। আচ্ছা, মানে এত দ্রুত আসলে এই বিক্রিয়াটা সম্পন্ন হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি তোমাকে বলি যে ভাইয়া তোমার কাছে হচ্ছে লোহা আছে, বাতাসের পানি আছে, অক্সিজেন আছে, তুমি এটা রেখে দাও, সাথে সাথে মরিচা পড়বে? তুই বল, পড়বে মরিচার সাথে সাথে? না। একদিন রাখবা, দেখবা অল্প অল্প কুড়ি কুড়ি পড়েছে, 2 দিন রাখবা আরো বেশি পড়ছে, 3 দিন 4 দিন এরকম ভাবে পড়বে। বিক্রিয়া তো দুইটাই। তো বিক্রিয়া দুইটাই কি আমরা বলতে পারি যে এই বিক্রিয়াটা যত তাড়াতাড়ি হচ্ছে এই বিক্রিয়া তত তাড়াতাড়ি হচ্ছে? নিশ্চয়ই না। তার মানে প্রত্যেকটা বিক্রিয়ারই নিশ্চয়ই টার্গেটটা হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হওয়া। প্রত্যেকটা বিক্রিয়ারই সিম্পল টার্গেটটা হচ্ছে কি? এই যে ধরে নাও আমাদের বিক্রিয়ক, এই বিক্রিয়ক থেকে আসলে কিসে উৎপাদন হচ্ছে বলো তো ভাইয়া? উৎপাদে পরিণত হচ্ছে, তাই না? উৎপাদ, এই বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে, এটাই তো ঘটতেছে। এই একই টার্গেট, বাট উপরে যেমন হচ্ছে লবণ তৈরি করার বিক্রিয়া, নিচে হচ্ছে মরিচা তৈরি করার বিক্রিয়া, দুইটাই কি সমান সময় হচ্ছে? না, মানে দুইটারই প্রোডাক্ট আমি নিশ্চয়ই সমান সময়ে পাচ্ছি না। তার মানে এই বিক্রিয়কগুলো ক্ষয় হয়েই তো আমাদের উৎপাদ তৈরি হচ্ছে, বিক্রিয়কগুলো ক্ষয় হয়েই তো উৎপাদ তৈরি হচ্ছে। তার মানে এখানে বিক্রিয়ক ক্ষয় হওয়ার যেই প্রবণতা সেটা আর নিচের বিক্রিয়াতে যে প্রবণতা সেটা নিশ্চয়ই সমান না, অবশ্যই আলাদা। ইজিলি বুঝতে পারতেছো? তার মানে এই দুটাকে আমরা ডিফারেন্সিয়েট করব কোন জিনিসের মাধ্যমে? এই যে বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়া হারের মাধ্যমে, রেট অফ রিঅ্যাকশনের মাধ্যমে। এই বিক্রিয়ার রেট অফ রিঅ্যাকশন খুবই বেশি, যেটাকে আমরা নির্ণয় করব কিছু ম্যাথমেটিক্যাল ভ্যালু দ্বারা। এই বিক্রিয়ার রেট অফ রিঅ্যাকশন খুবই কম, এর থেকেও আরো বেশি স্লোয়ার বিক্রিয়া আছে, তার থেকেও স্লোয়ার বিক্রিয়া আছে, এর থেকেও দ্রুত গতির বিক্রিয়া আছে, মাঝামাঝি টাইপের বিক্রিয়া তো আছেই। তাহলে বিক্রিয়ার গতিবেগের একটা সিম্পল কনসেপ্ট তুমি বুঝতেছো?
বুঝতেছো আশা করি। আচ্ছা, এটাকে আরো ইলাবোরেটলি আমরা শিখি, চলো। ওকে, এটাকে যদি আরো ইলাবোরেটলি আমরা শিখতে চাই তাহলে আমরা দেখবো যে আমরা জানি বিক্রিয়ক থেকে কি হয়, উৎপাদ তৈরি হয়, এটাই তার টার্গেট। মানে সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ উৎপাদে পরিণত হয়, এটাই তো তার টার্গেট। কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদ পরিণত 1 সেকেন্ডেরও কম সময় লাগে, আবার কোনো বিক্রিয়ায় দেখা যায় উৎপাদে পরিণত হতে অনেক বেশি সময় লাগে, এই যে তার পার্থক্য। ওকে, এই যে একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে। এই কথাটা বলছে না, এটাকে আমরা আরো একটু ভালো করে শিখি, চলো। দেখো ভাইয়া, ধরে নাও A প্লাস বি বিক্রিয়া করতেছে, হ্যাঁ ধরে নাও, জাস্ট সাপোজ, এটা র্যান্ডম আমি দিতেছি, দিয়ে আমার তৈরি করতেছে সি প্লাস ডি। এরা বিক্রিয়ক, এরা হচ্ছে উৎপাদ। এরা উভমুখী বিক্রিয়া হতে পারে, একমুখী বিক্রিয়া হতে পারে, ওটা নিয়ে আমরা এখনো কনসার্ন না। এটা ধরো, এটা উভমুখী বিক্রিয়া যদি হয় তাহলে উভমুখী বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়া, এটা তাই না, সম্মুখমুখী, কারণ উভমুখী বিক্রিয়াতে দুইটা থাকে, একটা সম্মুখমুখী থাকে, একটা পশ্চাৎমুখী থাকে। এটা ওই সম্মুখমুখী বিক্রিয়াটা। এই সম্মুখমুখী বিক্রিয়াটার দিকে যদি চিন্তা করো, এরা আমাদের হ্রাস পাচ্ছে ঘনমাত্রা, এরা আমাদের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এরকম না, এরকম না। সো আমরা বিক্রিয়া হার যে জিনিসটা, সেটাকে আসলে প্রকাশ করব হচ্ছে ভাই এইরকম ভাবে, বিক্রিয়া হার আর হচ্ছে এই যে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে সময়। মানে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বাই কি বলতো, সময়। বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বাই পরিবর্তন ঘটনের সময়। বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বাই পরিবর্তন ঘটনের সময়। বলতো বিক্রিয়কের ঘনমাত্রাটা কি হচ্ছে? হারটাকে আমরা বলতে পারি বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বাই সময়। বিক্রিয়কের ঘনমাত্রাটা আসলে কি হচ্ছে ভাই? হ্রাস পাচ্ছে না, যতটুকু হ্রাস পাচ্ছে বাই হচ্ছে তুমি বলতে পারো সময়। অথবা বিক্রিয়কের ঘনমাত্রা যেমন হ্রাস পাচ্ছে তেমনি আমার উৎপাদের ঘনমাত্রা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে না, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি বাই হচ্ছে কি আমরা বলতে পারি সময়। বলা যায় কি যায় না? অবশ্যই অবশ্যই, আশা করি বলা যায়। তার মানে বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে পরিবর্তন গঠনের সময়, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বাই হচ্ছে সময়, অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি বাই হচ্ছে সময়। এই কথাটাই এখানে বলা হচ্ছে। দেখো, একক সময়ে মানে 1 সেকেন্ডে যেই পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, মানে যেই পরিমাণ বিক্রিয়ক হ্রাস পাচ্ছে সেটা, অথবা উৎপাদে যেটুকু পরিণত হচ্ছে সেটুকুই তো হচ্ছে যে মানে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাই না? মানে উৎপাদের ঘনমাত্রা যতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা বাই হচ্ছে ওই ঘনমাত্রা পরিবর্তনের সময়। ধরে নাও আমি তোমাকে বলতেছি, এই যে আমাদের যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাতে আমরা বললাম যে আমাদের 12 সেকেন্ড ধরো হচ্ছে বিক্রিয়াটা চললো, 12 সেকেন্ডে বি এর ঘনমাত্রা 5 মোলার থেকে 3 মোলার হলো। আর ইজ ইকুয়ালস টু হোয়াট? বিক্রিয়া হার কত? বিক্রিয়া হার কত? এখানে কিন্তু মেলা কাহিনী আছে, সহগ টহগ নিয়ে আসলে সহগ দিয়ে ভাগ হয়ে যায়, এই সেই হয়, ওগুলা নিয়ে তোমার এখন চিন্তা করা লাগবে না, ওগুলা তোমার দরকারও নাই আসলে এখন। আচ্ছা, তো দেখো 12 সেকেন্ডে বি এর ঘনমাত্রা, বি এই যে ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, বি এর ঘনমাত্রা 5 মোলার থেকে 3 মোলার হলো। রেটটা তাহলে কত? বি এর ঘনমাত্রা যেটা পরিবর্তন বা বিক্রিয়কের যেটা পরিবর্তনটা আসলে কি? পরিবর্তনটা কি হয় বলো তো? অলওয়েজ ফাইনাল মানে আমরা কি বলতে পারি? বি তার যেটা ফাইনাল সেটাকে এফ বললাম, মাইনাস হচ্ছে বি তার যেটা ইনিশিয়াল সেটা বললাম, বাই হচ্ছে কি আমরা পরিবর্তন ঘটনে যে সময়টা সেটা বলতে পারি। তাহলে বি ফাইনালটা আসলে কত বলো তো ভাইয়া? 3, মাইনাস বি ইনিশিয়ালটা কত ছিল বলো তো? 5, বাই হচ্ছে কত সেকেন্ড সময় লাগলো? 12 সেকেন্ড সময় লাগলো। এই যে দেখো, বিক্রিয়কের ঘনমাত্রাটা সবসময় কি হবে? হ্রাস হবে না। ফাইনালে যে এর ঘনমাত্রা নিয়ে চিন্তা করলেও তো এর পরবর্তী যে ঘনমাত্রা বা একটা নির্দিষ্ট সময় পরে যে ঘনমাত্রা সেটা তো হ্রাসই পাইতো না। দ্যাটস ওয়াই এটার সামনে একটা মাইনাস সাইন অ্যাপ্লাই করা হয়। বিক্রিয়কের ঘনমাত্রা প্রকাশ করার সময় সবসময় একটা মাইনাস সাইন অ্যাপ্লাই করা হয়, ভালো করে বুঝো, মাইনাস সাইন অ্যাপ্লাই করা হয়। এই যে কেন? কারণ সবসময় তো এটা যে মাইনাসই আসবে, এই মাইনাসটাকে নিউট্রাল করার জন্য আরেকটা মাইনাস এক্সট্রা দেওয়া হয়। তাহলে এই জিনিসটাকে দেখো তো তুমি কত পাও আসলে? 2/12 পাও, উইচ মিনস হচ্ছে 1/6, এটা হচ্ছে মোল পার হচ্ছে সেকেন্ড। এটাই কিন্তু তার বিক্রিয়কের ঘনমাত্রা, এটাই চলে আসে মানে বিক্রিয়া হার। ওকে, দ্যাটস ওয়াই ধরো একটা বিক্রিয়া যদি এইরকম হয়, যে এই যে বিক্রিয়াটা লিখছি, এই বিক্রিয়ার হারটা যদি আমি লিখতে চাই, এই বিক্রিয়ার হার সমীকরণ, তাহলে আমি লিখবো হচ্ছে আর ইজ ইকুয়ালস টু, দেখো তো ভাইয়া, ডেল অফ এ
এর যেটা ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে ডেল টি, যে সময়ের পরিবর্তন সেটা, এখানে কিন্তু একটা মাইনাস সাইন অ্যাপ্লাই হবে। ঠিক একই রকমভাবে আমরা এটা এ দিয়ে প্রকাশ না করে যদি বি দিয়ে প্রকাশ করি, ডেল অফ বি মানে কি বলতো, বি এর ঘনমাত্রা যেটা পরিবর্তন বাই হচ্ছে ডেল টি, এখানেও একটা মাইনাস আসবে। কিন্তু সি এর ঘনমাত্রাটা কি আমাদের পজিটিভই থাকবে না? পজিটিভই কিন্তু থাকবে, কারণ সি এর ঘনমাত্রাটা তো বাড়তেছে, তাই তাদের সামনে বা উৎপাদের সামনে কখনো মাইনাস আসে না। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু ডেল অফ ডেল মানে ডি বাই হচ্ছে তুমি ডেল টি, এরকম যে কোনোটা দিয়েই তুমি ঘনমাত্রার মানে বিক্রিয়ার হারটাকে প্রকাশ করতে পারো, যে কোনোটা দিয়েই বিক্রিয়ার হারটাকে প্রকাশ করতে পারো। কথা কি বোঝা গেছে? এবং এখানে ফরওয়ার্ড রিয়াকশন রেট কোনটা আসলে, ফরওয়ার্ড রিয়াকশন রেট কোনটা, এই যে এটা ফরওয়ার্ড রিয়াকশন মানে হচ্ছে এটা, এই ঘনমাত্রাটা, এই যে এই ফরওয়ার্ড রিয়াকশন মানে কি, এরা ভাঙছে এরা তৈরি হচ্ছে, এরা হচ্ছে ডিক্রিজ ডিক্রিজ, এরা হচ্ছে ইনক্রিজ, এমন। আর যদি ব্যাকওয়ার্ড রিয়াকশন কথা বলি, এটা তো উভমুখী বিক্রিয়া আমি দেখাই নাই, যদি হইতো তাহলে এটা কি এরা ডিক্রিজ এরা ইনক্রিজ, এমন বিষয়টা ব্যাকওয়ার্ড রিয়াকশন। বুঝতেছো? আচ্ছা, তো এই কথা, এটার মাধ্যমে আমরা বিক্রিয়া হার প্রকাশ পাই। এই বিক্রিয়া হারটা আমাদের কেন দরকার? এখান থেকে কি ম্যাথ আসবে? উত্তরটা হচ্ছে না। তুমি যে হচ্ছে সাম্যাবস্থা পড়বা না লাসাতেলের নীতিতে, সাম্যাবস্থা, ওই সাম্যাবস্থা বোঝার জন্য অবশ্যই তোমাকে এই বিক্রিয়ার কি পড়তে হবে বলো তো, এই বিক্রিয়ার হার জানতে হবে, এই বিক্রিয়ার হার বুঝতে হবে। এবং এই বিক্রিয়ার অনুপাত, বিক্রিয়া অনুপাত বলা হয় একটা জিনিস, হ্যাঁ, এই বিক্রিয়া অনুপাত প্রকাশ করা হয় আসলে এই বিক্রিয়কগুলার এবং উৎপাদগুলার সক্রিয় ভর দিয়ে। সক্রিয় ভর মানে বোঝায় হচ্ছে, দেখো এগুলো অনেক কনসেপ্ট চলে আসতেছে, আমি যতটুক মিনিমাম তোমার জানা দরকার ততটুক নিয়েই বলবো, এর বেশি যাব না। সক্রিয় ভর বোঝানো হয় হচ্ছে যেমন একটা ঘনমাত্রা, সেটা একটা সক্রিয় ভর হতে পারে, আংশিক চাপ সেটা একটা সক্রিয় ভর। বুঝছো? দুইটা জিনিসকেই সক্রিয় ভর হিসেবে চিন্তা করা হয়। তো আমরা যেহেতু ঘনমাত্রায় আছি, আমরা ঘনমাত্রাতেই থাকবো। বিক্রিয়া অনুপাত এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর এটা যদি সাম্যাবস্থা হয় সেটাকে বলা হয় হচ্ছে কে। সাম্যাবস্থা আবার কি? হুট করে কোথায় আসলো সাম্যাবস্থা, যাচ্ছি সেখানে, একটু ধৈর্য ধরো। বিক্রিয়া অনুপাত যে কোনো সময়ের জন্য উৎপাদগুলোর ঘনমাত্রা কে আছে বলো তো, সি ইন্টু ডি। এদের সামনে যদি কোনো সহগ থাকতো তাহলে সহগটা কিন্তু পাওয়ার আকারে হয়ে যেত। এটা কই থেকে আসলো? ভর ক্রিয়ার সূত্র থেকে আসলো। এগুলো কিন্তু তুমি ম্যাক্সিমাম জিনিসপাতি সেরকমভাবে কিন্তু জানো না বা বুঝো না, কোনো সমস্যা নাই, জাস্ট আমার উপর ভরসা রাখো, আমি তোমাকে বলে দিব বা বুঝিয়ে দিব যতটুকু তোমার বোঝানো দরকার। আচ্ছা, ওকে, বুঝছো? আচ্ছা, মানে বুঝছো বলতে এই জিনিসটা ধরা গেছে। এখন দেখো সি ডি আর হচ্ছে তাহলে নিচে কে হবে? বিক্রিয়কগুলা এ বি, এটা হচ্ছে বিক্রিয়া অনুপাত, এটা হচ্ছে বিক্রিয়া অনুপাত। এই কিউটার নামে আমরা কি বললাম বলো তো? বিক্রিয়া অনুপাত। তুমি শিখতেছো, এটাই জিনিস ধরো শিখলা, একটা জিনিস নতুন শিখলা যে বিক্রিয়া অনুপাত এভাবে প্রকাশ করা হয় ভাইয়া। এবং যদি কোনো একটা সহগ টহগ থাকতো, ধরো এখানে 2c আছে, তার মানে সি এর উপরে স্কোয়ার হয়ে যেত, ওই সহগটা মানে যার উপরে আছে তার ঘনমাত্রার উপরে যত সহগ আছে সেটা আর কি পাওয়ার আকারে চলে যায়। এটা হচ্ছে সক্রিয় ভরের একটা সূত্র, ওখানে যাওয়ার দরকার নাই। এখন তুমি কেবল বিক্রিয়া হারটাকে শিখতেছো। এই যে দেখো এখানে বিভিন্ন গতিসম্পন্ন বিক্রিয়া, লোহার মরিচা, তারপর হচ্ছে মোমবাতি, তারপর হচ্ছে বোমা বিস্ফোরণ, এটা কি খুব দ্রুত হয়ে যায়, এটা মাঝামাঝি গতি, এটা কি অনেক লেট হয় না? এমন। আচ্ছা, এবার দেখো সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট যোগ করার পর 1 সেকেন্ডের কম সময়ের ব্যবধানে তুমি সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পেয়ে যাবা। আবার লোহার তৈরি একটা ব্রিজে মরিচা পড়তে অনেক দিন সময় লাগে, দুইটাই তো রাসায়নিক বিক্রিয়া, আবার টাইম আলাদা লাগতেছে। ওকে, তোমাকে ইন ডিটেলস আসলে পড়ানো হবে কোথায়? এই 11-12 যে এই বিক্রিয়া হার, তারপরে হচ্ছে যে বিক্রিয়ার ক্রম, আণবিকত্ব, মেলা কিছু পড়তে হয় ভাই, ওগুলো পরেই পড়ো। এখন আপাতত সাসপেন্সি একটু রাখো, ঠিক আছে? যতটুকু বোঝার জন্য তোমার দরকার ততটুকু খালি শিখে রাখো। রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হতে বিভিন্ন সময় নেয়। যে বিক্রিয়া অল্প সময় সংঘটিত হয় সেই বিক্রিয়ার গতিবেগ বা হার বেশি, অবশ্যই বোঝা যাচ্ছে। আর যে বিক্রিয়া সম্পূর্ণ হতে বেশি সময় লাগে সেটা অবশ্যই গতি বা হারটা হচ্ছে আমাদের কম। ওকে, আচ্ছা, এরপরে চলো আমরা একটা জিনিস অনুসন্ধান করি। এই অনুসন্ধানটা হচ্ছে একটা পরীক্ষণ, নাথিং এলস। অবভিয়াসলি হচ্ছে যে দেখো 4টা টেস্ট টিউবে 4টা স্বচ্ছ গ্লাস নিব আমরা, তার ভিতরে 1, 2, 3, 4 নাম্বারিং করলাম। প্রতিটা টেস্ট টিউবে 5 মিলিগ্রাম আমরা সোডিয়াম কার্বনেট কাপড় কাচা সোডা নিব। 1 এবং 2 নাম্বার টেস্ট টিউবে স্বাভাবিক পানি নিব, 3 আর 4 নাম্বার টেস্ট টিউবে গরম পানি নিব। এরপরে 2 আর 4 নাম্বার টেস্ট টিউবে 1 মিলি লেবুর রস দিব বা ভিনেগার, আর যুক্ত করে নিম্নলিখিত পরিবর্তনগুলো দেখব 2 এবং 4 নাম্বারে। সো এখানে যেটা সাধারণ পানিতে আমরা দিলাম, হ্যাঁ, তাহলে এটার ভিতরে বিক্রিয়া হওয়া শুরু করছে, এটা 1 নম্বরের সাথে 1 নম্বরে দেখবো। গরম পানিতে এটা দ্রুত হচ্ছে আরো বেশি, তার মানে কোনো একটা ইফেক্ট, প্রভাব, কিসের প্রভাব এখানে লাগলো? তাপ শক্তি বা তাপমাত্রার প্রভাবেও বিক্রিয়াটা দ্রুত ঘটতেছে, তার মানে এগুলো একটা প্রভাব। বুঝতেছো? মানে ধরো ওই যে লোহার মরিচা, ধরে নাও তাপমাত্রা দিলে হয়তো বা লোহার মরিচা দ্রুত পড়ে না, সাধারণত পড়ে না, বাট হয়তো বা দ্রুত পড়তো। তার মানে কোনো কিছু চেঞ্জ করে আসলে বিক্রিয়ার গতিবেগটাকে নিয়ন্ত্রণ করা যায়। এই জিনিসটা তোমাকে বোঝানো হচ্ছে এখান থেকে, ঠিক আছে? এই জিনিসটা এখানে বলা হচ্ছে। দরকার নাই, চলো যা পড়া লাগবে বা যা বোঝা লাগবে সেখানে হচ্ছে যে আমরা যাই। ওকে, লাসাতেলিন নীতি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, দ্য বস,
অ্যাকচুয়াল দা বস। আমরা কেবল বিক্রিয়া হারটা বুঝছি। বিক্রিয়া হারটা কি? একক সময় বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন। বিক্রিয়কের ঘনমাত্রাটা হ্রাস পায়, উৎপাদের ঘনমাত্রাটা হচ্ছে বৃদ্ধি পায়। বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন দিয়ে বুঝালে আমি হ্রাস দিয়ে বুঝাবো, আর উৎপাদের ঘনমাত্রাটা কি হচ্ছে আমাদের বৃদ্ধি পাচ্ছে। সো লা শাতেলিয়ের নীতিটা সব সময় কাজ করে হচ্ছে ভাইয়া সাম্যাবস্থায়। উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় সব সময়। এখন ফার্স্ট অফ অল তুমি উভমুখী বিক্রিয়া জিনিসটা বুঝো। উভমুখী বিক্রিয়ার জিনিসটা তুমি বুঝো। ধরে নাও আমি তোমাকে বললাম হচ্ছে ভাই আমাদের N2 + 3H2 এটা বিক্রিয়া করতেছে, দিয়ে আমাদের আসলে তৈরি করতেছে আসলে এই যে এরকম 2NH3। ধরে নাও এটা। তো এই বিক্রিয়ার তুমি এটা উভমুখী বিক্রিয়া, এটা তুমি বুঝো, কারণ উভমুখী বিক্রিয়া আমি তোরে নিজে পড়াইছি, তুই না বুঝলে তোকে ধরে পিটাবো, সিম্পল। এখন কথা হচ্ছে উভমুখী বিক্রিয়া, এটা তুমি বুঝছো। এই উভমুখী বিক্রিয়াতে সম্মুখমুখী বিক্রিয়া কোনটা? অ্যামোনিয়া ভাঙবে। সম্মুখমুখী বিক্রিয়াটাকে আমরা ধরে নাও প্রকাশ করতে হচ্ছে ভাই ব্লু কালার দিয়ে। এই যে এরা হচ্ছে কি হবে বলো তো? সম্মুখমুখী বিক্রিয়াতে এরা হচ্ছে ডিক্রিজ হবে বা এরা ভাঙবে, এবং এই জিনিসটা আমাদের হচ্ছে ইনক্রিজ হবে বা উৎপন্ন হবে। এটাই সম্মুখমুখী বিক্রিয়া না, উপরেরটা। আর পশ্চাৎমুখী বিক্রিয়াটা কি? পশ্চাৎমুখী বিক্রিয়াটা হচ্ছে আমাদের এই যে অ্যামোনিয়া আলারা ভাঙবে, এরা হচ্ছে ডিক্রিজ হবে, এটা ভাঙবে, আর এটা হচ্ছে কি হবে? ইনক্রিজ হবে বা এটা বাড়বে। এটা হচ্ছে আমাদের পশ্চাৎমুখী বিক্রিয়া, তাই না? তাই কি না? এখন আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা জিনিসটা কি? আমি যদি এটা সম্মুখমুখী বিক্রিয়ার কথা চিন্তা করি, সম্মুখমুখী বিক্রিয়াতে আমার বিক্রিয়ক কে রে? নাইট্রোজেন আর হাইড্রোজেন। উৎপাদ কে রে? অ্যামোনিয়া। আমি যদি পশ্চাৎমুখী বিক্রিয়ার কথা চিন্তা করি, তাহলে বিক্রিয়ক কে রে? অ্যামোনিয়া। উৎপাদ কে রে? নাইট্রোজেন আর হাইড্রোজেন। কথা কি ক্লিয়ার আশা করি। সো সাম্যাবস্থা বলা হয় হচ্ছে ওই অবস্থাতে যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা সমান। যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা সমান, সেই অবস্থাটাকে বলি হচ্ছে আমরা সাম্যাবস্থা। তো ভাইয়া বুঝলেন আপনারা? সাম্যাবস্থা আমরা কখন বলি? যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার ইজ ইকুয়ালস টু পশ্চাৎমুখী বিক্রিয়া হার। তার মানে দুইটা বিক্রিয়ার হার সমান হইতে পারে কখন? অবশ্যই উভমুখী বিক্রিয়া হলে। এটা যদি একমুখী একটা বিক্রিয়া হলো, তাহলে কি কোনোদিনও এই উভমুখী আর পশ্চাৎমুখী বিক্রিয়া থাকতো? এটা তো একমুখী, তাই না? সো উভমুখী বিক্রিয়া হইতে হবে, এবং উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় লা শাতেলির নীতিটা অ্যাপ্লাই হতে হবে। এই দুইটা জিনিস আগে বেসিক, এটা বুঝতে হবে ভাইয়া। সাম্যাবস্থার কয়েকটা গ্রাফ আছে ভাই, সেটা বুঝতে হবে ভাইয়া, নাহলে তো আমার লাভ নাই, নাহলে তো আমি করতে পারবো না। আচ্ছা, সো উভমুখী বিক্রিয়ার হার ইজ ইকুয়ালস টু পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা যদি সমান হয়, পশ্চাৎমুখী বিক্রিয়া হার, তখন সেটাই হবে কেবল কি? বিক্রিয়া হার। তখন কেবল এবং কেবলমাত্র তখনই সেটাকে আমরা বলবো হচ্ছে উভমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা যদি সমান হয়, তাহলেই সেটাকে আমরা বলবো কি ভাইয়া? বলো কি? তাহলে সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে আমাদের সাম্যাবস্থা। তাহলে এখানে আমাদের উভমুখী বিক্রিয়া মানে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা যেটা, সেটাকে আমরা ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট বলি। ওই ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটটাকে ধরে নাও আমরা প্রকাশ করছি হচ্ছে ভাইয়া RF দ্বারা, ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট। ঠিক একই রকমভাবে এই RFটা যদি আমাদের RB এর সমান হয়, RF মানে কি? ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট। ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট মানে কি? হয় নাইট্রোজেন আর হাইড্রোজেন এরা ভাঙছে, এটার কথা বলবো, অথবা অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে বা অ্যামোনিয়া বাড়ছে, সেটার কথা বলবো। যে কোনো একটা দিয়েই প্রকাশ করলেই কিন্তু তুমি ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটটা প্রেজেন্ট করতে পারো বা প্রকাশ করতে পারো। যে কোনো একটা দিয়ে প্রকাশ করলেই কিন্তু তুমি ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটটা প্রকাশ করতে পারো। সরি, আসলে একটু অসুস্থ হয়ে আছি, বুঝছো? বাট নেওয়া দরকার হয়ে আছে অনেক। টেস্ট সামনে নিয়ে তো হবেই, নাহলে শেষ করবা কেমনে? প্লাস ভালো মতন বুঝে তো কমপ্লিট করতে হবে। আচ্ছা, তো ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটটার মানে কি বললাম? নাইট্রোজেন বা হাইড্রোজেন ভাঙবে, এটা দিয়ে বুঝাতে পারো। একটু আগে আমরা রিঅ্যাকশন রেটের হচ্ছে লিখছি, হচ্ছে যে আর এর ভ্যালু লিখছি, অথবা অ্যামোনিয়া উৎপন্ন হবে সেটা বুঝাতে পারো। আবার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট হিসেবে আমরা কোনটাকে ধরতে পারি? অ্যামোনিয়াটা ভাঙবে এবং নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন হবে, এটা বুঝাতে পারো, যেটা দিয়ে ইচ্ছা। বাট আলটিমেটলি যখন কেবল দেখবা যে এই যে অ্যামোনিয়া ভেঙে যেভাবে নাইট্রোজেন আর হাইড্রোজেন ভেঙে যেভাবে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, ওইটার যে রেটটা, ওই রেটের সাথে যদি অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি হচ্ছে, ওইটার রেটটা সমান হয়ে যায়, তাহলেই সেটাকে আমরা কেবলমাত্র বলবো কি ভাইয়া? সাম্যাবস্থা। বুঝছিস কথাটা?
তখন কেবল এবং কেবলমাত্র সেটাকে আমরা বলবো সাম্যাবস্থা। সো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কেবলমাত্র আমাদের লাসাতেলের প্রিন্সিপালটা অ্যাপ্লিকেবল। এখন এই সাম্যাবস্থাটাকে আমরা গ্রাফ দিয়ে বুঝবো ভাইয়া, বুঝছেন? এই যে এখানে আছেন দেখেন, এই যে লাসাতিলের নীতির ভিতরে এই যে উভমুখী বিক্রিয়ার বিক্রিয়ক পদার্থগুলো দেখেন, এগুলা হচ্ছে রিডিং দেন, এগুলা কিচ্ছু না। আর এগুলা বুঝতে পারলে আমি যেরকম ভাবে বুঝাচ্ছি খালি বুঝে দাও, একটু কনসেন্ট্রেশন দাও, বাদ বাকি আমার দায়িত্ব। বিক্রিয়ক পদার্থগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। ওরে কঠিন, কিছুই বুঝি নাই আসলে। আরে বিক্রিয়া করেই তো উৎপাদ তৈরি হবে, এটা আবার কি এমন হইলো? এই বিক্রিয়াকে সম্মুখমুখী বিক্রিয়া বলে। আবার উৎপাদগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হলে সেটাকে আমরা পশ্চাৎমুখী বিক্রিয়া বলি। এগুলা পড়াইছি না তোকে আমি? উভমুখী বিক্রিয়ার ওখানে সম্মুখমুখী আর পশ্চাৎমুখী। বিক্রিয়ক শুরুতে সম্মুখমুখী বিক্রিয়ার হার অনেক বেশি থাকে, যতই সময় যেতে থাকে সম্মুখমুখী বিক্রিয়ার হার ততই কমতে থাকে এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বাড়তে থাকে। দিয়ে এই যে এই গ্রাফ ট্রাফ এগুলা দেখাচ্ছে। হোয়াট দ্য হেল ইজ দিস? এটা কি? এখনই বুঝাচ্ছি কি, কোনো প্যারাই নাই, আরামসে শিখো। ওরা 2টা গ্রাফ দিয়ে বুঝছে না, আমরা 3টা গ্রাফ দিয়ে বুঝবো। চলো, কোনো বিষয় হলো? আরে কারে খেলা শেখায় বলো তো, তাই না? সেটাই তো। চলো দেখো আমি তোমাকে বুঝাই। ধরে নাও তুমি যে এই হচ্ছে বাবা তোমার পি, আচ্ছা পি না, এই ধরনের হচ্ছে আর। আর মিনস হচ্ছে ধর রিঅ্যাক্ট্যান্ট, মানে যে বিক্রিয়ক। আমি একটা মাত্র বিক্রিয়ক ধরলাম, বুঝছিস? একটা মাত্র বিক্রিয়ক ধরছি। রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্ট থেকে কিসে তৈরি হচ্ছে বাবা? প্রোডাক্ট। রিঅ্যাক্ট্যান্ট থেকে তৈরি হচ্ছে বাবা প্রোডাক্ট, পি ধরে নে। রিঅ্যাক্ট্যান্ট থেকে তৈরি হচ্ছে ভাইয়া প্রোডাক্ট বা পি। এটা একটা উভমুখী বিক্রিয়া, জাস্ট ধরে নে। আচ্ছা, এই উভমুখী বিক্রিয়ার রিঅ্যাকশন রেট, ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট যখন সমান হয়ে যাবে, আর অফ এফ ইজ ইকুয়ালস টু আর অফ পি যখন সমান হয়ে, মানে আর অফ বি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটটা যখন সমান হয়ে যাবে, তখন আমি সেটাকে কি বলবো ভাইয়া বলো তো? তখন সেটাকে আমি বলবো হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। সাম্যাবস্থা বা আমরা বলবো সেটাকে ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, ওকে। এই রিঅ্যাকশন রেটটা কেমনে লেখা যায়? চলো লিখি। রিঅ্যাকশন রেটটা আমরা লিখবো আসলে কি, আর আর ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল অফ আর বাই হচ্ছে ডেল টি, এমনি লিখতে পারি। ইজ ইকুয়ালস টু ডেল অফ পি বাই হচ্ছে ডেল টি, এমনি লিখতে পারি না? তার মানে আলটিমেটলি এটা কি বোঝাচ্ছে? এখানে কি বোঝাচ্ছে? ডেল অফ আর মানে এটা যেহেতু বিক্রিয়ক তাই আমি একটা মাইনাস দিছি। তো এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? ওই যে R2 বা আমরা বলতে পারি পরিবর্তিত, মানে যেটা হচ্ছে যে আলটিমেট ঘনমাত্রা বাই হচ্ছে R1 যেটা হচ্ছে ইনিশিয়াল ঘনমাত্রা বাই হচ্ছে আমাদের টি বা সময়, এমনই বোঝাচ্ছে না? আর P2টা কি? এর এই এখানে P দিয়ে এটা বোঝাচ্ছে কি ভাই? P2 মাইনাস হচ্ছে আমাদের P1 বাই হচ্ছে আমাদের কি টি, এরকম বোঝাচ্ছে না? অবভিয়াসলি এরকম বোঝাচ্ছে। কি যন্ত্রণা না। আচ্ছা আসো যেখানে ছিলাম আসলে, দুঃখিত। যেটার কথা বললাম যে P2 মাইনাস P1, এটা আমরা আমাদের বিক্রিয়া হার বুঝাবো। যেহেতু এটা প্রোডাক্ট, দ্যাটস আমি এখানে কিন্তু মাইনাস সাইনটা দিই নাই, বাট এখানে আমাকে একটা এক্সট্রা মাইনাস সাইন দেওয়া লাগছে, কারণ রিঅ্যাক্ট্যান্ট অলওয়েজ কমতেছে আমরা সম্মুখমুখী বিক্রিয়ার কথা চিন্তা করলে। সম্মুখমুখী আর পশ্চাৎমুখী সমান হলে সেটাকে আমরা বলবো কি? সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম স্টেট। এতটুকু পর্যন্ত আশা করি সব ক্লিয়ার। ওকে, এই জায়গাটার ভিতরে যখন আমরা বিক্রিয়া অনুপাত বুঝাই, সাম্যাবস্থায় বিক্রিয়া অনুপাতটা চলে আসলে সেটা হয়ে যাবে ভাই আমাদের কে, বুঝছো? এটা যদি সাম্যাবস্থায় চলে আসে সেটাই হয়ে যাবে হচ্ছে আমাদের কিন্তু কে। তো সাম্যাবস্থায় আমাদের বিক্রিয়া অনুপাত কে যদি হয় সেটা কি হবে বলো তো? এখানে কার প্রোডাক্ট? নিশ্চয়ই পি বাই নিশ্চয়ই কে আসবে? আর মানে উপরে হচ্ছে প্রোডাক্টের ঘনমাত্রা, নিচে হচ্ছে কি? রিঅ্যাক্ট্যান্টের ঘনমাত্রা। আচ্ছা এবার চলো আমি তোমাকে সাম্যাবস্থা হচ্ছে দেখাচ্ছি। সাম্যাবস্থা দেখাচ্ছি। টোটালি 4টা গ্রাফ হবে কিন্তু, 4টা। তাহলে চলো আমরা 4টা দিয়ে শিখি। ঠিক আছে, আমাদের কোনো কিছু সমস্যা আছে 4টা দিয়ে শিখতে? সমস্যা তো আশা করি নাই। আচ্ছা তো দেখো, ভালো করে দেখো এবং বুঝো ভালো মতন। আমি তোমাকে গ্রাফগুলো ড্র করে দেখাচ্ছি। আমাদের সাম্যাবস্থা কখন বুঝাবে? যখন ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা সমান হবে। আচ্ছা, তো যেহেতু এই ধরনের বিক্রিয়া আমরা হচ্ছে এখানে যে একটা মাত্র গ্রাফ দেখবো, এখানে আমরা একটা মাত্রই গ্রাফ দেখি, তারপরেরটাতে আমরা আরেকটা গ্রাফ দেখি, আর 3টা গ্রাফ একবারে দেখি, আর এখানে আমরা একটা মাত্র গ্রাফ দেখি। এখানে যে আমরা গ্রাফটা দেখবো, এখানে আমরা দিচ্ছি হচ্ছে ভাই বিক্রিয়া হার। ভালো করে বুঝো, এখানে অলরেডি আমরা এ বরাবর দিচ্ছি কি আসলে? বিক্রিয়া হার। এই বরাবরই দিয়ে দিচ্ছি বিক্রিয়া হার, এই বরাবর দিচ্ছি হচ্ছে আমি সময়। আমরা কি জানতাম? প্রথমে ফরওয়ার্ড রিঅ্যাকশন রেটটা বাড়তে থাকে, দিয়ে হচ্ছে কমে একটা মাত্রায় যায়। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটটা
মানে আমাদের ফরওয়ার্ড রিয়াকশন রেটটা তো প্রথমে বাড়তে থেকে থেকে একটা পর্যায়ে যেয়ে একটা পর্যায়ে যাবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা বাড়তে থেকে একটা নির্দিষ্ট পর্যায়ের পরে এরকমভাবে চলতে থাকবে। এই যে পয়েন্টটাতে আসলে তারা মিলে গেল, ভাইয়া, এই যে পয়েন্টটাতে, ঠিক এই জায়গাটা থেকে এটাকে কি বলতেছি আমরা, এই যে দেখো বিক্রিয়া হার বলছি না আমি এইদিকে, সো এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড রিয়াকশন রেট, আর এটা কি আমাদের ভাইয়া ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটটা বাড়তে ছিল আর ফরওয়ার্ড রিয়াকশন রেটটা কমতে ছিল। ফরওয়ার্ড রিয়াকশন রেটটা প্রথমে বেশি থাকে, তারপরে ধীরে ধীরে কমে, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা প্রথমে কম থাকে, তারপরে ধীরে ধীরে বাড়ে। দেখো এরকমই বুঝাচ্ছে না? তাহলে এই জায়গাটা থেকে আমরা বলবো আসলে কি সাম্যাবস্থা অর্জন হয়েছে। এখানে এই যে গ্রাফটা আমরা ড্র করছি, সেই গ্রাফটা আসলে কি, বিক্রিয়া হার বনাম সময়। এটা অলরেডি হচ্ছে এরকম, বিক্রিয়া হার বনাম বা ভার্সেস সময়, এটা আমরা ড্র করছি, বুঝছো? এরপরে আমরা যে তিনটাকে ড্র করব, সেটা আমরা ড্র করব হচ্ছে আসলে ভিন্ন তিনটা যেটা আমরা ড্র করব। চলো আমরা এই যে হুবহু এই জিনিসটার কপি নিয়ে নিই। হ্যাঁ, চলো আমরা যদি কপি করতে চাই, স্মার্ট বোর্ড ব্যবহার করার সুবিধা ভাইয়া, কপি হয়ে গেল আমাদের। সো কপি হয়ে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে এরকম বিক্রিয়া হার বনাম সময়, এবার যেটা কপি হয়ে গেছে, এই কপি হয়ে যায় জায়গাটাতে আমরা খালি হচ্ছে যে এদেরকে এই জিনিসপাতিগুলাকে নিব, বুঝছো? এই জিনিসপাতিগুলাকে নিব, এদেরটাকে নিলাম। হ্যাঁ, বাদ বাকি জিনিসপাতিগুলা এদের আমাদের আসলে লাগবে না ভাইয়া, এদেরকে সবগুলাকে আমরা ডিলিট করে ফেলবো। ওকে, এরপরে এই জিনিসটাকে আমার লাগবে হচ্ছে আসলে কয়টা, তিনটা। এখন আমরা আগেরটা দেখছিলাম কি বিক্রিয়া হার বনাম সময়, এখন এটা যেটা দেখবো ভাইয়া সেটা হচ্ছে বিক্রিয়া হার বনাম সময় নয়, এখন আমরা দেখবো হচ্ছে আসলে ঘনমাত্রা বনাম সময়। দেখো ঘনমাত্রা বনাম সময়, এখানে দিলাম কি ভাই আমাদের ঘনমাত্রা। আগেরটাতে কিন্তু বিক্রিয়া হারই ছিল, তাই সেটা সমান হওয়া লাগছিল, বুঝছেন কি কথাটা আমার? এখানে দিচ্ছি আমি ঘনমাত্রা। সো ঘনমাত্রা দিলে এখানে কিন্তু কাহিনী ভিন্ন হবে, অবভিয়াসলি ভিন্ন হবে। দেখো কিরকম ভিন্ন হয়। দেখো প্রথমে আমি হচ্ছে এই গ্রাফটা তোমার সামনে প্লট করে দেখাচ্ছি। এই গ্রাফটা যখন আমি প্লট করে দেখাবো, দেখো ভালো করে বুঝো। ঘনমাত্রা বনাম সময় তখন হচ্ছে প্রথমে আমি দিলাম, মনে করে নাও আমাদের কে এর মানটা গ্রেটার দেন 1, এখানে আমরা দিব হচ্ছে কে এর মানটা ইজ ইকুয়ালস টু 1, এখানে দিব হচ্ছে আমরা কে এর মানটা লেস দেন 1। কে এর মানটা দেখো তো, যদি কে এর মানটা যদি ইকুয়ালস টু 1 হয়, তাহলে প্রোডাক্টের ঘনমাত্রা আর রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রাটা হয়ে যাবে কি আমাদের ইকুয়াল, তাই না? কে এর মানটা, এই যে কে এর মানটা কি ছিল ভাই, বিক্রিয়া অনুপাত মানে কি, আমার এই বিক্রিয়াতে প্রোডাক্টের ঘনমাত্রা বা রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা সেটা হচ্ছে আমাদের কে এর মানটা 1 মানে হচ্ছে প্রোডাক্টের ঘনমাত্রা, রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রাটা হচ্ছে সমান। এখন যদি আমি তোমাকে দেখাই কে এর মানটা গ্রেটার দেন 1, কে এর মানটা গ্রেটার দেন 1 মানে কি, অবভিয়াসলি আমার পি এর মানটা হচ্ছে বেশি, আর এর মানটা হচ্ছে কম, তাহলে তো কে এর মানটা গ্রেটার দেন 1 হবে। তার মানে আমরা বলবো প্রোডাক্টের ঘনমাত্রাটা হচ্ছে বেশি, প্রোডাক্টের ঘনমাত্রাটা হচ্ছে বেশি কার তুলনায়, রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রার তুলনায়। তাহলে প্রোডাক্টের ঘনমাত্রাটা বেশি রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রার তুলনায়, যদি তাই হয় তাহলে জিনিসটা হবে হচ্ছে ভাই এই যে এইরকম। দেখো ভালো করে বুঝো, ধরে নাও এরকম, জাস্ট সাপোজ এরকম। এই যে দেখো এটা হচ্ছে আমাদের এই যেটা আমরা এইটা কালার দিয়ে শো করছি, সেটা হচ্ছে আমরা ধরে নিলাম এটা আমাদের প্রোডাক্টের ঘনমাত্রা, রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা। এই রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রাটা কি কমতে আছে না? রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রাটা আসলে কোথায় আছে, এই যে এই বরাবর আছে, এটাই তো আমার রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা। আবার দেখো এটাকে আমরা বলতেছি প্রোডাক্টের ঘনমাত্রা, কোনটা, এই যে যেটা উপরের দিকে উঠতেছে, দেখো এটা কি আমার প্রোডাক্টের ঘনমাত্রা না? প্রোডাক্টের ঘনমাত্রা। এই যে যখন থেকে এটা আসলে সমান্তরালে চলা শুরু হয়েছে, ধরে নাও এই পয়েন্ট থেকে এটা সমান্তরালে চলা শুরু হয়েছে, এই পয়েন্ট থেকে সমান্তরালে চলা শুরু হয়েছে মানে এই যে সরল রেখাটা আছে সেটার যে ঢাল, এই যে সরল রেখা আছে সেটার যে ঢাল বা স্লোপ, সেটা কি সমান না? তুই বল, সমান্তরালে থাকা দুইটা সরলরেখার ঢাল সমান কি সমান না? তুই কি স্থানাঙ্ক জ্যামিতি করছিস কি করিস নাই? স্থানাঙ্ক জ্যামিতি কোথায় ছিল? হায়ার ম্যাথের। যদি না করে থাকিস ভাই তাও কোনো সমস্যা নাই। এখানে দেখো তুমি হচ্ছে যে এই পয়েন্টটা, যে একটা পয়েন্ট পিক করো, এই পয়েন্টটাতে তুমি হচ্ছে ভালো করে বুঝো, এই পয়েন্টটা যেটা পিক করলা, এই পয়েন্টটা তুমি ধরো পিক করেছো, এই পয়েন্টটাকে তুমি T1 ধরতেছো, ধরে নাও জাস্ট সাপোজ T1, এটা হচ্ছে তোমার ভাইয়া T1, এটা হচ্ছে তোমার ভাইয়া T1।
এই পয়েন্টটা যেটা এখানে পিক করছো সেই পিকটা হচ্ছে তোমার এই পিকটা হচ্ছে তোমার এখানে আমরা এটা কি P1 ছিল না ভাইয়া, P1। আবার সময় যখন বাড়ছে ধরে নাও সেটা হচ্ছে T2, এরকম সময় যেটা বাড়ছে ভাইয়া সেটা ধরে নাও হচ্ছে T2, এরকম ধরে নাও হচ্ছে যে সেটা হচ্ছে এখানে P2, আর এখানে হচ্ছে আমাদের কি R1, এটা হচ্ছে আমাদের R2, এটা হচ্ছে আমাদের T2। এখন এই দুইটার ডিফারেন্স, এই দুইটা ভ্যালুর যে ডিফারেন্স বাই হচ্ছে যেটা সময়ের ডিফারেন্স ইজ ইকুয়ালস টু এই দুইটা ভ্যালুর যে ডিফারেন্স বাই হচ্ছে সময়ের ডিফারেন্স সমান হবে কি হবে না? হবে কি হবে না? ভালো করে বুঝ। এটুকুর ভিতরকার যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কি অন্য কিছু? নিশ্চয়ই অন্য কিছু না, নিশ্চয়ই অন্য কিছু না। এই দুইটার ঢাল তো সমান হয়ে গেছে রে ভাই। এটার ভ্যালু কই থেকে তুই মাপবি বল? এটার ভ্যালু কি তুই এখান থেকে মাপবি না? দেখ এখান থেকে মাপবি না। এটা কত? সাপোজ 5, তো এই 5 তো এই পয়েন্টেও 5, এই পয়েন্টেও তো 5 রে বাবা, 5 না? আবার এই পয়েন্টটা কত? সাপোজ হচ্ছে ধরে নে 3 বা 2, তো এই পয়েন্টেও 2, এই পয়েন্টেও তো 2 না? এই যে উচ্চতাটুকু কত? 2 না রে? 2। আর টি বা টাইম কতটুকু? এই যে টাইম তো এতটুকু, টাইম ডিফারেন্সটা তো এতটুকু না? এতটুকু না? বুঝো নাই? দেখো আমি তোমাকে বলে বুঝাই। ধরে নাও এই জায়গার ভিতরে হচ্ছে এটা 3। সো এখন এখান থেকে এতটুকু সময় এর T1টা ধরে নাও হচ্ছে তোমার ভাই আমরা ধরলাম 8, T2টা আমরা ধরলাম হচ্ছে ভাই আমরা কত ধরে নিলাম হচ্ছে 16। তাহলে টাইম ডিফারেন্সটা কতটুকু হচ্ছে আমার 8 সেকেন্ড। এই 8 সেকেন্ডের ভিতরে এই যে ডিফারেন্সটা, এই উচ্চতাটুকু এখানে কত? এটাই তো আমাদের R1 না? এই উচ্চতাটুকু সেটুকু কত বলছি? 3। এখানে R2, এই উচ্চতাটুকু কত? এই উচ্চতাটুকু কত রে ভাইয়া? সেম না? 3 না? তাহলে এইটুকুর ভিতরে আসলে ডিফারেন্সটা কত? ওই 3 মাইনাস আলটিমেটলি আমাদের 16, মানে কত? 0/সামথিং। সো 0/সামথিং, আর এটা কত আমাদের? 0/সামথিং। যেহেতু এটা এক্স অক্ষরেখা সমান্তরাল হয়ে গেছে তাই ঢাল আমাদের 0 আসতেছে। বাট ঢাল তো আমাদের 0 আসলেও ঢাল দুইটা তো সমান। ঢাল সমান মানে কি আমাদের? বিক্রিয়া হার না? দেখো তো এই ঢালটা আসলে আমরা কিভাবে বের করব? ওই যে P2 মাইনাস P1 বাই হচ্ছে আমাদের ডেল টি, এরকম। ঠিক একই রকম ভাবে ওই যে R2 মাইনাস হচ্ছে আমাদের R1 বাই হচ্ছে আমাদের কত ভাই? ডেল টি, এরকম না? তো ঢাল সমান মানে কি আসলে? বিক্রিয়া হার না? পশ্চাৎমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার সমান হয়ে গেছে। তাহলে এই জিনিসটাকে আমরা কি সাম্যাবস্থা বলবো না? যে জায়গায় যে ঢাল সমান হয়ে গেল সেই জায়গা থেকে আমরা কি বলবো? সাম্যাবস্থা বলবো। বলবো কি বলবো না? অবভিয়াসলি বলবো। একই রকম ভাবে এখানে যখন 1 হয়ে গেছে, এই 1 হয়ে যাওয়ার মানে কি? 1 হয়ে যাওয়ার মানে হচ্ছে ভাই এইখান থেকে চলতে চলতে সে এরকম হয়েছে, এখান থেকে চলো সে উঠতে উঠতে সে এরকম হয়েছে। এই যে পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা থেকে যখন থেকে তার সমান হয়ে গেল, এখানেও তুমি আলটিমেটলি ওই যে T1 আর T2 এর সাপেক্ষে দেখো তো, এটা ধরে নাও হচ্ছে আমাদের, এটা যেহেতু কমতে আছে তার মানে এটা হচ্ছে আমাদের রিঅ্যাক্ট্যান্ট, আর এটা যেহেতু বাড়তেছে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এরকম হইতে পারে না? এই জায়গা থেকে কি যখন তারা একটা মাত্র রেখা বুঝাচ্ছে তখন তো তার ঢাল হচ্ছে অটোমেটিক্যালি সমান না? তার মানে ঢাল সমান হয়ে গেলে মানে কি? এখানে ঘনমাত্রা বা ওয়াই বাই হচ্ছে সময়, সেটাই তো হচ্ছে ঢাল। ঘনমাত্রা ভাগ সময় মানে কি? বিক্রিয়ার হার না? তো ঢাল সমান মানে কি? বিক্রিয়ার হার সমান না? পশ্চাৎমুখী বিক্রিয়ার হার আর সম্মুখমুখী বিক্রিয়ার হার সমান হয়ে গেলে সেটা কি সাম্যাবস্থা না? সাম্যাবস্থা। ওকে, একই রকম ভাবে এখানে হচ্ছে আমাদের K ইজ লেস দ্যান 1। K লেস দ্যান 1 হলে আমাদের কি হবে? আমাদের P প্রোডাক্টের থেকে আমাদের কে বড় হবে? রিঅ্যাক্ট্যান্ট বড় হবে। আচ্ছা, তাহলে ওই জিনিসটা কি এরকম ভাবে ঘটতে পারে না? এটা ছেদ করলো না? ছেদ না করলে কোনো সমস্যা আছে রে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এটা আমাদের রিঅ্যাক্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। তাহলে এখানেও দেখো তো, এখানেও আমার আলটিমেটলি এই একটা পয়েন্ট থেকে ঢালটা সমান হয়ে গেছে না? এই একটা পয়েন্ট থেকে আমাদের ঢালটা সমান হয়ে গেছে না? হয়েছে কি হয় নাই? অবভিয়াসলি হয়েছে। সো ঢালটা যখন থেকে সমান মানে বিক্রিয়ার হারটা, যে ঘনমাত্রা বাই হচ্ছে সময়, সেটা হচ্ছে সমান। তার মানে এখান থেকে এই যে এই পয়েন্টগুলো থেকে আসলে সাম্যাবস্থা বুঝাচ্ছে, সাম্যাবস্থা বুঝাচ্ছে। ঠিক একই রকমই এখানে হচ্ছে এখান থেকে আমাদের কি বুঝাচ্ছে? সাম্যাবস্থা বুঝাচ্ছে, সাম্যাবস্থা বুঝাচ্ছে। এগুলা সবগুলো আসলে কি নির্ণয় করার জন্য? সাম্যাবস্থা নির্ণয় করার জন্য। এখান থেকে কি বুঝাচ্ছে? এটা সাম্যাবস্থা বুঝাচ্ছে। বুঝলা কি বুঝলা না জিনিসটা? সাম্যাবস্থা বুঝাচ্ছে। এই জিনিসটা এখানে কি? এটা বিক্রিয়া হার ছিল অলরেডি, তাই এখানে ঢাল সমান করার কোনো দরকার নাই। পয়েন্টটা জাস্ট সমান হয়ে গেলে সাম্যাবস্থা শুরু হয়ে যাচ্ছে। পয়েন্টটা জাস্ট সমান হয়ে গেলে, কারণ বিক্রিয়ার হারটা তো, বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, সম্মুখমুখী বিক্রিয়ার হার, সেটা সমান হয়ে গেলেই হয়েছে। এখানে যেহেতু বিক্রিয়া হার বনাম ছিল, বাট এখানে কি প্রত্যেকটাই ঘনমাত্রা বনাম না? ঘনমাত্রা বনাম এই তিনটা কেসে করতে পারে। একেবারে সম্পূর্ণ এইচএসসি স্ট্যান্ডার্ডের পড়াশোনা, তবে এইচএসসিতে আর একটু ডিপ ইন ডিটেলসে যাওয়া লাগে। আমি আর বেশি ডিপ ইন ডিটেলসে গেলাম না, প্রয়োজন নাই আর। ডান। ওকে, এবার আমরা চলে যাব, আর কোনো কথাবার্তা নাই। চলো এবার যদি তুমি এটা দেখো, দেখো এখানে কি বলতেছে? বিক্রিয়ার হার দেখো, সম্মুখমুখী বিক্রিয়ার হার, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যেই সময় থেকে সমান হলো ওই সময় থেকে উভয় বিক্রিয়ার হার সমান, মানে এটা কি বলতেছি আমরা? সাম্যাবস্থা।
আবার এখানে দেখো ঘনমাত্রা, এই ঘনমাত্রাটা আসলে কোনটা বোঝাচ্ছে দেখো তো ভাই, বিক্রিয়ক, বিক্রিয়ক দেখো ধীরে ধীরে কমতেছে, আর উৎপাদ দেখো ভাই ধীরে ধীরে বাড়তেছে। এই যে জায়গা থেকে তারা সমান হওয়া শুরু করলো বা সমান্তরাল হওয়া শুরু করলো, আসলে যে জায়গা থেকে তারা সমান্তরাল হওয়া শুরু করলো, এই যে সমান্তরাল হওয়া শুরু করছে না এই জায়গা থেকে, তার মানে এখান থেকে আসলে সাম্যাবস্থা অর্জন করছে। কি অর্জন করছে বলো? সাম্যাবস্থা, সাম্য অর্জন করছে আসলে এই জায়গা থেকে। কারণ এখানে তুমি ঘনমাত্রা, এই যে ঘনমাত্রা বাই হচ্ছে সময় দিবা, ঘনমাত্রা বাই সময় মানে কি? বিক্রিয়া হার। বিক্রিয়া হার মানে কি আসলে? বিক্রিয়া হার মানে তুমি কি জানো বলো? বিক্রিয়া হার মানে তুমি জানো না যে উৎপাদের ঘনমাত্রা মানে উৎপাদ বা বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে সময়। উৎপাদ বা বিক্রিয়কের ঘনমাত্রা, ঘনমাত্রা পরিবর্তন বাই হচ্ছে কি আসলে সময়। ওটাই করা হয়েছে না? ওইটাই। সো এখানে মাত্র একটা দেখাইছে, এবং এখানে আসলে কোনটা দেখাইছে বলো তো? এই যে কে ইজ ইকুয়ালস টু, এখানে আসলে কে এর মানটা গ্রেটার দ্যান 1 হবে, বা প্রোডাক্টের পরিমাণটা হচ্ছে আসলে বেশি হবে, তাই না? হ্যাঁ, প্রোডাক্টের পরিমাণটা বেশি হবে, প্রোডাক্টের ঘনমাত্রাটা রিঅ্যাক্ট্যান্টের তুলনায়। বাট এটা তো সমানও হইতে পারে, আবার এটা তো উল্টাও হইতে পারে। ওই রকম তিনটাই কিন্তু আমি অলরেডি তোমাদেরকে দেখাই দিছি। সো ইউ আর টু মাচ অ্যাডভান্স অ্যাকচুয়ালি, তুমি কিন্তু অ্যাডভান্স জিনিসটা বুঝে গেছো। এই 3 টাইপসেরই বিক্রিয়া চলে আসতে পারে। এরপরে আমরা যাব হচ্ছে ডিরেক্টলি, আর কোনো কথাবার্তা নাই, আমরা বিক্রিয়ার সাম্যাবস্থা বুঝে গেছি। ওই সাম্যাবস্থায় লাসাদেলের নীতির প্রয়োগ। লাসাদেলের নীতিটা কি? তাপ, চাপ, ঘনমাত্রা, এই 3টা নিয়ামকের প্রয়োগ। চলো আগে হচ্ছে জিনিসটা বুঝে নিই। শুরুতে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কম থাকে, যতই সামনের দিকে যায় পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বাড়তে থাকে, আর সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমতে থাকে। বিক্রিয়ার সাম্যাবস্থায় যেহেতু আমরা দেখবো যে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার আর অফ এ, ফরওয়ার্ড বিক্রিয়ার হার এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটটা যখন সমান হয়ে যায়, তখন দেখে মনে হবে যে বিক্রিয়াটা আসলে স্থির বা বিক্রিয়া থেমে গেছে। বিক্রিয়া স্থির বা থেমে গেছে, কিন্তু আসলে এটা থামে না, থেমে গেছে এটা মনে হবে, বিক্রিয়া স্থির বা থেমে গেছে। বাট কিন্তু সাম্যাবস্থার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন প্রভাবকের কোনো এখানে ভূমিকা নাই সাম্যাবস্থায়। সাম্যাবস্থা উভয় দিক থেকে হচ্ছে অর্জন করা যেতে পারে, পশ্চাৎমুখী অর্জন করা যেতে পারে, সম্মুখমুখী অর্জন করা যেতে পারে। সাম্যাবস্থায় নিয়ামকের শুধুমাত্র প্রভাব আছে, কে? তাপ, চাপ, ঘনমাত্রা। ঠিক আছে? সাম্য ধ্রুবক তাপমাত্রা পরিবর্তন ছাড়া কোনোভাবে পরিবর্তিত হবে না। তুমি ঘনমাত্রা বা আদার্স অন্য যে কোনো কিছু পরিবর্তন করো, সাম্য ধ্রুবকের কোনো পরিবর্তন হবে না। আমরা সেখানে পরে যাবো, এগুলো এইচএসসি লেভেলের পড়াশোনা, এখানে তোমার না। সো সাম্য ব্যবস্থার যে কিছু প্রভাব আছে, সেই প্রভাবের কথাগুলোই আমি বলতেছিলাম। তো বিক্রিয়াটা সবসময় চলনশীল থাকে, সাম্যাবস্থার গতিশীলতা, এটা সাম্যাবস্থার আরেকটা গুণ। সাম্যাবস্থাটা সবসময় গতিশীল বা চলনশীল থাকে, সাম্যাবস্থা কখনো থামে না। বুঝছো? বিক্রিয়া স্থির বা থেমে গেছে এটা মনে হবে, এটা আসলে কি মনে হয়? থেমে গেছে মনে হয়, কিন্তু না। বিক্রিয়া থেমে গেছে কেন মনে হয়? কারণ সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা যেহেতু সমান, তাই মনে হয় এই অবস্থায় উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থা বলা হয়, এবং মনে হয় যে বিক্রিয়াটা থেমে গেছে, বাট বিক্রিয়াটা আসলে থামে নাই। সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া হার চলতে থাকে। যে পরিমাণ বিক্রিয়ক সম্মুখমুখী বিক্রিয়ায় উৎপাদে পরিণত হয়েছে, পশ্চাৎমুখী বিক্রিয়ায় ঠিক সেই পরিমাণে উৎপাদ ভেঙে বিক্রিয়কে পরিণত হয়। ঠিক আছে? দ্যাটস ওয়াই মনে হয় যে বিক্রিয়াটা আসলে থেমে গেছে। কাজে সাম্যাবস্থা বাহ্যিকভাবে মনে হয় বিক্রিয়াটি বুঝি থেমে গেছে, যেটার কথা বললাম, কিন্তু বাস্তবে বিক্রিয়াটি থেমে নেই। সাম্যাবস্থায় বিক্রিয়ক, নিয়ামক, তাপ, চাপ, ঘনমাত্রা এগুলোর পরিবর্তন করলেও সাম্যাবস্থার পরিবর্তিত হয়ে যায়। উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ হ্রাস বৃদ্ধি লাসাদেলের নীতি দিয়ে নিয়ন্ত্রিত হয়। লাসাদেলের নীতিটি হচ্ছে, এবার আমরা লাসাদেলের নীতিতে যাব। লাসাদেলের নীতিটা হচ্ছে, কোন একটা উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় কোনো নিয়ামকের পরিবর্তন করলে, তাপ, চাপ, ঘনমাত্রা, তাপ, চাপ, ঘনমাত্রা নিয়ামকের পরিবর্তন ঘটলে সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তিত হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়। নিয়ামক পরিবর্তন যে আমি করলাম সেটার ফলাফলটা প্রশমিত হবে। তার মানে হচ্ছে যে সাম্য ধ্রুবক যে আমাদের কে, সাম্য ধ্রুবক, সেটা স্থির থাকবে। সাম্য ধ্রুবক স্থির থাকবে। বুঝছো? নিয়ামক পরিবর্তন যে করলা, নিয়ামক পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হবে। মানে নিয়ামক পরিবর্তনের কারণে তুমি নিয়ামক পরিবর্তন যদি বামে দাও, বিক্রিয়া ডান দিয়ে যাবে, ব্যাপারটা এরকম, মানে কাইন্ড অফ। বা বিক্রিয়া বামে দিলা, বামেও যেতে পারে, কিন্তু এমনভাবেই যাবে যেন সাম্য ধ্রুবক কে এর মানটা আসলে কি থাকে, নিউট্রাল থাকে বা ফিক্স থাকে। বুঝছো? সাম্য ধ্রুবক কে এর মানটা ফিক্স থাকবে। ক্লিয়ার? ওকে, দেখো এটাই বলতেছে, কোনো বিক্রিয়ায় সাম্যাবস্থায়, কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন যদি তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হয় যেন তাপ, চাপ, ঘনমাত্রা পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়, ফলাফল প্রশমিত হয়। এই হচ্ছে আমাদের লাসাদেলের নীতি। এটা মাস্ট বি মুখস্থ করবা, কারণ ক নাম্বারে ডিরেক্ট হচ্ছে যে এটা দিয়ে দেয়, ক নাম্বারে ডিরেক্ট এটাই দিয়ে দেয়। এটা মাস্ট বি মুখস্থ করবা, কারণ ক নাম্বারে এটা ডিরেক্ট দিয়ে দেয়। বুঝছো? যে লাসাদেলের নীতিটি লেখো বা ব্যাখ্যা করো বা বলো, তখন এটা ডিরেক্ট চলে আসে। এবং তোমাদের যেহেতু এসকিউ আছে, তাই এই টাইপের জিনিসটা এসকিউ এ আসার পটেনশিয়ালিটি আরো অনেক বেশি। ওকে,
আচ্ছা চলো তাহলে হচ্ছে যে নেক্সটটা দেখি। এখন আমরা লাসাদেলি নীতির ব্যাখ্যাটা দেখব, তাহলে আমাদের লেকচার কন্টেন্টটা আসলে শেষ হয়ে যাবে, আমাদের চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে। লাসাদেলি নীতির ব্যাখ্যাটা যদি আমরা দেখি, খুবই সহজ, বুঝবো ভালো মতন, শিখবো ভালো মতন, তাহলে আশা করি হয়ে যাবে। আমাদের লাসাদেলি নীতির ব্যাখ্যার ক্ষেত্রে তাপমাত্রার যে প্রভাবটা, প্রথম প্রভাব তাপমাত্রার প্রভাব, সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ, সেটাই সব থেকে মনে হয় হচ্ছে কাইন্ড অফ কঠিন বোধহয় এরকম, বাট কঠিন টঠিন কিচ্ছু না, খুবই সুন্দর মতন করে শিখো, আরামসে বুঝতে পারবা। দেখো তাপ, চাপ কিংবা ঘনমাত্রার প্রভাবে সাম্যাবস্থার কি ধরনের পরিবর্তন হয় সেটাই হচ্ছে লাসাদেলি নীতির ব্যাখ্যা, সেটাই খুব সহজে বোঝা যায়। সাম্যাবস্থায় প্রথমে যেটা আসতেছি আমরা সেটা হচ্ছে তাপের প্রভাব। কিসের প্রভাব? তাপের প্রভাব। ওকে, সো প্রথমে যে প্রভাবটা আছে সেটা হচ্ছে সাম্যাবস্থায় তাপের প্রভাব। আমরা তাপের উপর নির্ভর করে বা তাপমাত্রার উপর নির্ভর করে, আসলে তাপমাত্রার পরিবর্তনের উপর, তাপের পরিবর্তনের উপর নির্ভর করে বিক্রিয়াগুলোকে কত ভাগে ভাগ করছিলাম? দুই ভাগে, একটা তাপ উৎপাদী বিক্রিয়া, একটা তাপ হারি বিক্রিয়া, এরকম। সো সাম্যাবস্থায় লাসাদেলির নীতিটা প্রয়োগ করা হয় দুইটার উপরেই, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রেও তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রেও। এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে পরিবর্তিত হয়, এবং বিলিভ মি একটা মনে রাখতে পারলে তুই বাকি তিনটাই পারবি। মানে টোটালে চারটা অবস্থা হতে পারে। ধরো তাপ উৎপাদী বিক্রিয়াতে তুমি তাপমাত্রা বাড়াইতে পারো, তাপমাত্রা কমাইতে পারো। তাপ হারি বিক্রিয়াতে তুমি তাপমাত্রা বাড়াইতে পারো, তাপমাত্রা কমাইতে পারো, এইরকম। বাট তুমি একটা মনে রাখলে তোমার চারটাই হচ্ছে যে ক্লিয়ার হয়ে যাবে, চারটাই ক্লিয়ার হয়ে যাবে, বিলিভ মি। এই যে এখানে ধরো হচ্ছে বলা হচ্ছে, আরে বাবা রে বাবা, এখানে হচ্ছে বলা হচ্ছে খুব খুব কঠিন হচ্ছে জিনিসপাতি, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, খালি ভাবো কত কি আছে, ও আল্লাহ, ও আল্লাহ, একটা তাপ হারি বিক্রিয়া, ও আল্লাহ, উফ এত কঠিন। তারপরে চাপের প্রভাবে চলে আসছে, সমস্যা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই ভাইয়া, লিটারালি নো টেনশন, ফুর্তিতে থাকো। আমি হচ্ছে যে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ব্যাখ্যা করে দিচ্ছি। ওকে, তাপের প্রভাব। তাপের প্রভাবের এখানে যে জিনিসটা বলে দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া, তাই নাইট্রোজেন আর হাইড্রোজেন যখন বিক্রিয়া উৎপাদ হচ্ছে, বিক্রিয়াটি তাপ উৎপাদন করে। এই বিক্রিয়ায় বিপরীতমুখী অংশটি তাপ হারি অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন করার সময় তাপ শোষিত হয়। ধরো মানে তুমি আমার সাথে একটু না বোঝার ভান করে একটা রিডিং দাও, আমি তোমাকে হচ্ছে যে তারপরে সম্পূর্ণ একেবারে গুলে খাওয়ানোর মতন করে বুঝাচ্ছি, কোনো চিন্তা নাই। দেখো কি বলে, তো শোষিত হয়, কাজে এর জন্য তাপ প্রয়োগ করতে হয়। আমরা এখন লাসাদেলের নীতির উপর ভিত্তি করে দেখতে চাই যে উভমুখী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করা হলে কি ঘটবে। লাসাদেলের নীতি অনুযায়ী তাপ প্রয়োগ করা হলে তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হবে। তাপ প্রয়োগ করা হলে যদি সম্মুখমুখী তাপ উৎপাদী বিক্রিয়াটি বৃদ্ধি পায়, তাহলে আরো বেশি তাপ উৎপাদিত হবে, ফলে ফলাফল প্রশমিত না হয়ে আরো বৃদ্ধি পাবে। বিপরীতমুখী বিক্রিয়াটি তাপ হারি বিক্রিয়া বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে বিক্রিয়াটি তাপ শোষণ করবে এবং বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করবে। কাজে লাসাদেলের নীতি অনুযায়ী আমরা বলতে পারি তাপমাত্রা বৃদ্ধি করা হলে বিপরীতমুখী বিক্রিয়াটি তাপ হারি সেটা বৃদ্ধি পাবে। উফ কি কঠিন, উফ আল্লাহ আল্লাহ গো। চলো একটু বুঝি, আমাদের মতন করে বুঝি। আচ্ছা, চলো একটা তাপ উৎপাদী বিক্রিয়া লিখি। তাপ উৎপাদী বিক্রিয়া একটা দিয়ে মনে রাখলে বাকি তিনটাই আসলে তুমি পারবা। মানে টোটালে চারটার কথা বলতেছি না, তাপ উৎপাদী বিক্রিয়াতে দুইটা, তাপ হারি বিক্রিয়াতে দুইটা, তাপ উৎপাদী বিক্রিয়া। দেখো ভালো করে দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া হিসাবে তারা যে বিক্রিয়াটা লিখছে আমরা এক্স্যাক্ট সেই বিক্রিয়াটাই দিচ্ছি। দেখো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া দিয়ে তৈরি হচ্ছে আমাদের কি আসলে বলো তো ভাইয়া? বিক্রিয়া দিয়ে তৈরি হচ্ছে আমাদের অ্যামোনিয়া। এখানে হচ্ছে হাইড্রোজেন অ্যামোনিয়া। ডেল এইচ এর মানটা আমাদের কি বলতো? পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ অবভিয়াসলি ভ্যালু। এটা আমাদের একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, আচ্ছা এই বিক্রিয়াটা যদি সম্মুখ মুখে ঘটে তাহলে তাপ উৎপাদন হবে না? যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া অবভিয়াসলি তাপ উৎপাদন হবে। এই বিক্রিয়া যদি পশ্চাৎ মুখে ঘটে তাহলে এটা কি আমি বলছিলাম না ডেল এইচ এর মানটা এক্স্যাক্ট সেম থাকে, জাস্ট ভ্যালুটা উল্টে যায়, মানে পজিটিভ হলে নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ হলে উল্টে যায়। তার মানে অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেনে পরিণত হওয়াটা কিন্তু আসলে কি বিক্রিয়া? তাপ হারি বিক্রিয়া। এটা বুঝছিস কি বুঝিস নাই? কি বলছি? এই যে অ্যামোনিয়া ভেঙে আমি যদি এরকম বলি 2 অ্যামোনিয়া, হ্যাঁ এটা ভেঙে যে বিক্রিয়াটা হচ্ছে এটা ভাঙলে আসলে কি বিক্রিয়া হবে? এই বিক্রিয়াটা তো আমরা উল্টা করেও লিখতে পারি, N2 + 3H2 এরকম লেখা যায় না? এই বিক্রিয়াতে আমার ডেল এইচ এর মানটা কি হবে বলো তো? পজিটিভ হবে না ভাই? পজিটিভ ভ্যালু হবে কি হবে না? পজিটিভ ভ্যালু হবে। এগুলা কিন্তু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাও আছে। মানে তুমি হচ্ছে যে মানে ম্যাথমেটিক্যাল গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়েও ব্যাখ্যা দিতে পারবা। এটা এখন দরকার নাই ভাই, এটা যা শিখবি হচ্ছে 11-12 এখন দরকার নেই। আচ্ছা তো দেখ বুঝ, এটুকু বুঝা গেছে। আমি যদি এই কাজ করি তাহলে এরকম হবে, এই কাজ করলে এরকম হবে, বুঝা গেছে?
আচ্ছা, তার মানে আমি বলতেছি এটা যদি সম্মুখ মুখে ঘটে তাহলে তাপ আরো উৎপন্ন হবে, পশ্চাৎ মুখে ঘটলে কি হবে, তাপ হ্রাস পাবে, হ্রাস পাবে। লাসাতেলিয়া কি বলছিল, লাসাতেলিয়া বলছিলেন হচ্ছে যে আমরা তাপ চাপ ঘনমাত্রা এমনভাবে চেঞ্জ করবো, যদি চেঞ্জ করি নিয়ামকে চেঞ্জ করি তাহলে সাম্যাবস্থাটা এমনভাবে নড়ে চড়ে যায় যেন যেটা চেঞ্জ করছি সেটার ফলাফলটা প্রশমিত হয়। তাহলে দেখো তুমি এই একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এখানে যদি তাপমাত্রা যোগ করো, ভালো করে বুঝো, তাপমাত্রা যোগ করো, তাপ 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 যোগ করো, তাপ যোগ করার পরে এটা যদি সম্মুখমুখী বিক্রিয়ার হারটাই হচ্ছে বাড়ে, তুমি অলরেডি তাপ যোগ করলা, সম্মুখমুখী বিক্রিয়াটা হলে তো আরো তাপ বাড়তেছে যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? এই বিক্রিয়াটা যদি উল্টা দিকে ঘটে, জাস্ট সাপোজ, লেটস সাপোজ এই বিক্রিয়াটা যদি উল্টা দিকে ঘটে, উল্টা দিকে ঘটলো মানে এটা ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেনের উৎপাদনটাই বাড়তেছে বা পশ্চাৎমুখী ঘটতেছে, বিপরীত দিক দিয়ে ঘটতেছে ধরো বিক্রিয়াটা, তাহলে কি হবে, তাপটা হ্রাস পাবে না, তুমি তাপ যোগ করতেছিলা, বিক্রিয়াটা পেছনের দিকে সরে আসলো, বিক্রিয়াটা পেছনের দিকে সরে এসে তুমি যে তাপটা যোগ করছিলা বিক্রিয়া পেছনের দিকে সরে আসলো মানে তাপ হ্রাস পেলো, তার মানে তোমার যোগ করা তাপটা ও পিছনের দিকে সরে এসে হ্রাস করে কি করলো, প্রশমিত করে দিল। ব্যাপারটা এরকম না? এরকমই। কঠিন লাগতেছে এখনো? চলো আরো সহজ করি, কোনো সমস্যাই নাই, চলো সহজ করি। সহজ করার নিয়মটা হচ্ছে এরকম, এটা তাপ উৎপাদী বিক্রিয়া লিখছি না, এই আমাদের হচ্ছে যে প্রত্যেকটা সিস্টেমের মানে পৃথিবীতে যত সিস্টেম আছে আসলে এই জিনিসটা মনে রাখবা, মনে রেখে এটা দিয়ে হচ্ছে তুমি ব্যাখ্যাটা করতে পারবা, বাট তোমার হচ্ছে এই জিনিসটা হুবহু লেখার কোনো প্রয়োজন নেই। সিস্টেমের নিয়ম হচ্ছে, নিয়ম বলো হচ্ছে যে প্রাকৃতিক নিয়ম যেটাকে বলো আর কি, সিস্টেমের নিয়ম হচ্ছে তাপ যোগ বা তাপ দিলে বা কমালে সেটা, তাপ দিলে বা কমালে সেটা তাপ শোষণ বা বিকিরণ করে নিউট্রাল থাকতে চাই। এটা হচ্ছে একটা সিস্টেমের বৈশিষ্ট্য। তাপ শোষণ বা বিকিরণ, তাপ দিলে তুমি যদি তাপ দাও তাহলে সে আসলে কি করবে, তাপ শোষণ বা কমালে, তাপ যদি তুমি দাও তাহলে সে আসলে বিকিরণ করবে, তাহলে বিকিরণ শব্দটাকে আমরা আগে দিই, হ্যাঁ আমরা এরকম ভাবে বিকিরণটাকে আগে দেই আর শোষণটাকে হচ্ছে পরে দেই। তাহলে তুমি যদি তাপ কমাও তাহলে সে শোষণ করবে এবং তাপ যদি তুমি বাড়াও তাহলে সে আসলে বিকিরণ করবে, বিকিরণ করে সে আসলে কি থাকতে চায়, নিউট্রাল থাকতে চায়, মানে সাম্যাবস্থায় থাকতে চায়। এখন দেখো সিম্পল ভাবে একটু বোঝার চেষ্টা করো, একটা উভমুখী একটা তাপ উৎপাদী বিক্রিয়া আমরা তাপ দিলাম, এই যে এই জিনিসগুলোকে দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া, উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, সিদ্ধান্তটা হচ্ছে কি, আমরা তাপমাত্রা, এই যে তাপমাত্রাটা এখানে লিখি, হ্যাঁ তাপ উৎপাদী বিক্রিয়াতে আমরা যদি তাপমাত্রা সিদ্ধান্ত দিলাম হচ্ছে ভাই যে এরকম ভাবে, তাপমাত্রা এই যে উপরের দিকে চিহ্ন মানে হচ্ছে তাপমাত্রা বাড়ালাম, তাপমাত্রা যদি বাড়ায় তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া মানে সম্মুখে গেলে তাপমাত্রা বাড়বে, সম্মুখে গেলে আরো তাপমাত্রা বাড়বে, ব্যাপারটা এরকম। সো আমি তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা আরো বাড়ালাম, তাহলে সম্মুখে গেলে তো আরো তাপমাত্রা বাড়তো, আমি তাপমাত্রা দিলাম আরো তাপমাত্রা বাড়তেছে, তাহলে তো হইলো না। সিস্টেমের নিয়মটাই কি বলছি, যে তুমি যদি তাপ দাও তাহলে সেটা তাপ বিকিরণ করবে, অথবা তাপ যদি কমায় নাও তাহলে সেটা তাপ শোষণ করবে, দিয়ে আলটিমেটলি কি সে কি থাকবে, তাপমাত্রা কমায়া বা তাপমাত্রা নিয়ে সে নিউট্রাল থাকতে চাইবে, এটাই হচ্ছে তার সিস্টেমের কারণ, সিস্টেমের তার ইচ্ছা, পুরো সিস্টেমের যে নিয়ম সেটা। এবং লাসাতেলের নীতি এটাই বলা হচ্ছে যে তুমি তাপমাত্রা পরিবর্তন করলে সেটা তাপ শোষণ হোক, তাপ, ওকে। তো আমরা তাপ উৎপাদী বিক্রিয়া এগেন তাপমাত্রা বাড়ালাম, যদি তাপ উৎপাদী বিক্রিয়াতে আমরা তাপমাত্রা বাড়াই তো আমার এখানকার নিয়মটা কি, সে বাড়াইলে সে হচ্ছে যে কমাবে, কমায় হচ্ছে নিউট্রাল থাকবে, অথবা তুমি যদি কমায় দাও তাহলে সে বাড়ানোর চেষ্টা করবে দিয়ে নিউট্রাল থাকবে, এমন না নিয়মটা? তো দেখো তুমি তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা তুমি বাড়াইলা, বাড়াইয়া যদি এই বিক্রিয়াটা সামনের দিকে যেত তাহলে তাপ উৎপাদন হইতো রে বাবা, তাপ তো আরো উৎপাদন হইতো, তাপ তো কমলো না, তো নিউট্রাল থাকতে হলে তো তাপ কমাইতে হবে, বাট এই বিক্রিয়াটা যদি উল্টা দিকে আসে বা পশ্চাৎমুখে আসে তাহলেই তো তাপমাত্রা কমে যাচ্ছে, কারণ এটার পশ্চাৎমুখী বিক্রিয়া তো তাপহারী বিক্রিয়া, এই যে তাপহারী বিক্রিয়া, তার মানে বিক্রিয়াটা হবে কি তখন, পশ্চাৎমুখী, পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বাড়বে, বাট বিক্রিয়া হয়ে যাবে আমার পশ্চাৎমুখী। সিদ্ধান্ত, তাহলে আমরা বলতে পারি এটা কি আমাদের সিদ্ধান্ত, সিদ্ধান্ত। ঠিক
ঠিক একই রকম ভাবে যদি এটা তাপ হারি মানে তাপ উৎপাদী বিক্রিয়াতে আমরা তাপমাত্রা, আমরা ধরে নাও তাপমাত্রা হচ্ছে ভাই কমাইলাম, চিন্তা করো তাপমাত্রা আমরা কমাইলাম, তাপ উৎপাদী বিক্রিয়া ছিল, তাপমাত্রা আমি কমিয়ে দিলাম, তাহলে এই বিক্রিয়াটা সামনের দিকে আগালে কিন্তু তাপমাত্রা বাড়তো, কারণ এটা তাপ উৎপাদী বিক্রিয়া ছিল। দ্যাটস ওয়াই আমার এটা কি হয়ে যাবে, তখন হয়ে যাবে তাপমাত্রা কমালে সম্মুখমুখী। জিনিসটা কি বুঝলা? তাহলে ধরতে পারা গেছে জিনিসটা এমন। ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল আমার একটা ডিসিশন, তাপমাত্রা বাড়ালে হবে পশ্চাৎমুখী, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপমাত্রা কমালে হবে হচ্ছে সম্মুখমুখী। ঠিক সেম সিচুয়েশনটা আমি একটা তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তোমাকে করে দেখাই, আশা করি ডাল ভাত হয়ে যাবে। তখন দেখো করে দেখাই, ডাল ভাত হয়ে যাবে। কপি করে নিলাম আমরা, এখানে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া লিখছিলাম না, এটা আমরা তাপ হারি বিক্রিয়া একটার জন্য দেখব। তাপ হারি বিক্রিয়ার জন্য চলো আমরা দেখি। ওকে, দেখো তো আমরা দেখব হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া মানে এই যে ধরে নাও N2 প্লাস O2, এটা মিলে আমার তৈরি করতেছে যে 2NO, যেটা তৈরি করে 2NO নাইট্রিক অক্সাইড তৈরি করতেছে। এই বিক্রিয়াটাকে ধরে নিলাম আমরা হচ্ছে আমাদের কি তাপ হারি বিক্রিয়া। ঠিক আছে, সো এখানে ডেল এইচ এর মানটা আসলে কি হয় ভাই বলো তো, পজিটিভ ভিই হয়, পজিটিভ ভ্যালু হয়। এই বিক্রিয়াটা যদি আমরা উল্টাভাবে ঘটাই তাহলে আবার কি হয়ে যাবে, আমাদের 2NO এখান থেকে যদি আসলে আমরা এটাকে ভাঙা শুরু করি তাহলে N2 প্লাস O2 হবে, হ্যাঁ, এবং ডেল এইচ এর মানটা আমাদের কি হয়ে যাবে ভাই, এখানে ডেল এইচ এর মানটা হয়ে যাবে হচ্ছে আমাদের মাইনাস ভি, বা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা ভাঙতে গেলে। এবার দেখো তাপ, এটা কি আমাদের তাপ হারি বিক্রিয়া, অলরেডি তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়াতে যদি তুমি তাপমাত্রা বাড়াও, ভালো করে বুঝো, এটা অলরেডি বিক্রিয়ায় তুমি জানো যে সিস্টেম আসলে তুমি যদি তাপ দাও ও তাপ কমিয়ে হলে নিউট্রাল করবে, তুমি যদি তাপ বাড়াও তাহলে ও চেষ্টা করবে তাপ মানে হচ্ছে নিয়ে বা তাপ শোষণ করে নিউট্রাল থাকতে। এই হচ্ছে তার কাজ, এই হচ্ছে তার সিস্টেমের হচ্ছে যে লক্ষ্য। যদি তাই হয়, এটা অলরেডি তাপ হারি বিক্রিয়া, মানে এই বিক্রিয়াটা যদি সামনের দিকে অগ্রসর হয় তাহলে তাপমাত্রাটা কমবে। তাহলে তুমি তাপমাত্রা বাড়াচ্ছ, এই বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হলেই তো তাপমাত্রাটা কমে যাচ্ছে, তার মানে নিউট্রাল হয়ে যাচ্ছে। এটাই তো সে চাচ্ছে, নিউট্রাল তো হইতে চাচ্ছে না। তার মানে তো উত্তর সহজ, যে আমি যদি তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রাটা আমি বাড়াই তাহলে আমি বলতে পারি এটা কি হয়ে যাবে বলো তো, এটা হয়ে যায় হচ্ছে আমার এই যে সম্মুখমুখী। কারণ এই যে যতটুকু আমি তাপ বাড়ালাম ওই তাপটুকুই ও হচ্ছে যে এই বিক্রিয়াটা সামনের দিকে আসলে তো তাপ হ্রাস পাইতো, তাপ হ্রাস করে যতটুকু আমি বাড়লাম ততটুকু হ্রাস করে কি থাকতেছে, নিউট্রাল থাকতেছে। ঠিক একই রকম ভাবে তাপ হারি বিক্রিয়াতে যদি আমরা তাপমাত্রা কমাই, আমি তাপ কমালাম, তাপ আমার এখন তাহলে বাড়াইতে হবে। তাপ বাড়বে কিভাবে, বিক্রিয়াটা পেছনের দিকে অগ্রসর হলে বাড়বে, কারণ এই বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হলে তাপ কমতো। তা আমি যদি আরো কমাই, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আরো কমাইলাম, তাহলে বিক্রিয়াটা পেছনের দিকে অগ্রসর হবে। যদি পেছনের দিকে যায় তাহলে বিক্রিয়াটা যদি পেছনমুখী হলে কি তাপ উৎপাদী বিক্রিয়া ছিল না, তার মানে বিক্রিয়াটা হবে হচ্ছে তখন তাপ পশ্চাৎমুখী। যদি আমরা তাপ হারি বিক্রিয়াতে তাপ আরো কমাই তাহলে। এই হয়ে গেল আমার টোটাল 4টা সিদ্ধান্ত, ডান, একেবারে গুলে খাওয়ার মতন করে ডান। স্টিল যদি বুঝতে পারা হয়, প্রবলেম হয়, জাস্ট আমি হচ্ছে এই স্লাইডটা যেখান থেকে হচ্ছে শুরু করলাম ভাইয়া, এই স্লাইডটা থেকে একটু হচ্ছে আরেকবার দেখে ফেল, ইনশাল্লাহ বুঝতে পারবি, কোনো সমস্যা হবে না। এখন এটুকু বুঝার পরে বাবারে তুই হচ্ছে যে এখানে এসে একটা রিডিং দে, এগুলা সব ডাল ভাত লেগে যাবে। ঠিক আছে, লাসাতেলি নীতি অনুযায়ী তাপ প্রয়োগ করা হলে তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হইতে হবে। তো একটা তাপ উৎপাদী বিক্রিয়াতে তুমি তাপ দিলা, তাপ উৎপাদী মানে বিক্রিয়া সামনের দিকে গেলে তাপ উৎপাদন হইতো, তুমি তাপ দিয়েছো, এটুকুকে কমাইতে হবে। সামনের দিকে গেলে তাপ আরো বেশি উৎপাদন হইতো, তাহলে পেছনের দিকে আসলে তাপ কমবে। তুমি যেটা দিলা সেটাকে কমানোর জন্য তাহলে কি করতে হবে, পেছনের দিকে আসবে, বিক্রিয়া বামবর্তী হবে বা বিক্রিয়া পশ্চাৎমুখে আসবে, সিম্পল। সো তাহলে তাপ প্রয়োগ করা হলে সম্মুখমুখী তাপ উৎপাদী বিক্রিয়াটি কোন দিকে আসবে, পশ্চাৎগামী হবে, উৎপাদিত হয়, ফলে প্রশমিত না হয়ে আরো বেশি বৃদ্ধি পায়। তাই বিপরীতমুখী তাপ হারি বিক্রিয়াটি বৃদ্ধি পেলে সেটি তাপ শোষণ করে এবং বৃদ্ধিজনিত কারণে ফলাফল প্রশমিত হবে। কাজেই লাসাতেলি নীতি অনুযায়ী আমরা বলতে পারি তাপ বৃদ্ধি করা হলে বিপরীতমুখী বিক্রিয়াটি হচ্ছে বৃদ্ধি পাবে, এবং অন্যভাবে বলা যায় তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে সাম্য ডান দিক থেকে বাম দিকে সরে যাবে। মানে সাম্যাবস্থা ধরো এটা ছিল, সাম্যাবস্থা থেকে বাম দিকে মানে হচ্ছে আমরা বলতে পারি কি পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাবে, এমন। ঠিক আছে, এই যে NH3 ভেঙে N2 এবং H2 উৎপন্ন করে, এমন। আবার যদি উল্টাটা ঘটে, একই যুক্তিতে আমরা বলতে পারি বিক্রিয়া সাম্যাবস্থায় তাপ হ্রাস করা হলে তাপ হ্রাস করলাম, এখন তাপটা আমি কমাই দিছি, তাহলে বিক্রিয়া থেকে আমাকে প্রশমিত করতে হলে তাপ বাড়াইতে হবে। বিক্রিয়া যদি সামনের দিকে যেত তাহলে তো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপটা বাড়তো, তাই না? বিক্রিয়া সামনের দিকে গেলে, তাহলে আমি যেহেতু তাপ কমাই দিছি বিক্রিয়া সামনের দিকে যাবে, তাপ উৎপাদন হবে। ক্লিয়ার?
ওকে, এটাই বলা হয়েছে সাম্য উৎপাদ বিক্রিয়াটি বৃদ্ধি পাবে এবং তাপ হ্রাসজনিত ফলাফল প্রশমিত হবে। তাই সাম্য বাম দিক থেকে ডান দিকে সরে যাবে বা সম্মুখগামী হবে, বিক্রিয়াটা সম্মুখগামী হবে, সম্মুখমুখী বিক্রিয়ার হারটা বেড়ে যাবে। যে সকল বিক্রিয়ায় তাপের পরিবর্তন হয় না সে সকল বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর তাপমাত্রার কোনো প্রভাব নেই। যদি তাপের পরিবর্তন না হয় তাহলে কোনো প্রভাব নেই। আচ্ছা, এবারে আমরা আরেকটা নীতি বিবেচনা করি যে তাপহারী বিক্রিয়া হয়, এই যে একটা তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, এটা তাপহারী বিক্রিয়া বোঝাই যাচ্ছে কারণ এখানে ডেল এইচ এর মানটা পজিটিভ, বাম দিকে যেটা আছে সেটাই তো ডেল এইচ লেখা যায়। ওকে, সো আমরা এটা বলতে পারি যে আমরা যদি এখানে এটা যদি তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া না, তাই তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটবে, আমি তাপহারী বিক্রিয়ার কনসেপ্টটা চিন্তা করতে গেলে বিক্রিয়াটা সামনের দিকে গেলে নিশ্চয়ই তাপ হ্রাস পায়, তাই আমি তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলাম, ওই তাপমাত্রাটুকু কমাইতে হবে, মানে বিক্রিয়া কি করবে, চেষ্টা করবে তাপমাত্রাটুকু কমাইতে। তাপমাত্রা কমাইতে গেলে ও যদি সামনের দিকে যায় তাহলে তো তাপমাত্রাটা কমে, তাহলে ও সামনের দিকে যাবে, তার মানে সাম্য ডান দিকে সরে যাবে বা বিক্রিয়া সম্মুখমুখী হবে। তাপহারী বিক্রিয়া মানে সামনের দিকে গেলে আসলে তাপ হ্রাস পাইতো, এরকম একটা বিক্রিয়াতে আমি এখন সিদ্ধান্ত নিলাম তাপমাত্রা আরো কমিয়ে নিব। তো তাপমাত্রা যে আমি কমিয়ে নিলাম, এই বিক্রিয়ার টার্গেট কি হবে, আমি তাপমাত্রা বাড়াবো, বিক্রিয়ার টার্গেট হবে এটা, তাহলেই তো প্রশমিত হবে। সো বিক্রিয়ার টার্গেট যদি এরকম হয় যেটা আসলে আমি তাপমাত্রা এখন বাড়াবো, তাহলে বিক্রিয়াটাকে পেছনের দিকে আসতে হবে, তাই না? বিক্রিয়া পেছনের দিকে আসলে তো আমার হচ্ছে তাপমাত্রা বাড়বে ওই বিক্রিয়াতে, এভাবে সে নিউট্রাল করবে। এই ব্যাখ্যাটা তোমার এখানে দেয়া, ঠিক আছে? ওকে, ডান। এবার চলো আমরা তাহলে চলে যাব হচ্ছে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব। চাপের প্রভাবটা খুব সহজ, তবে চাপের প্রভাব বোঝার জন্য আমার দুইটা শর্ত আছে। চাপের প্রভাবটা অ্যাপ্লাই হওয়ার জন্য আমার দুইটি শর্ত আছে, এই দুইটা শর্ত অবশ্যই মেনটেন করতে হবে, না হলে চাপের প্রভাব থাকবে না। প্রথম যে শর্তটা চাপের প্রভাবের, যেটা প্রথম শর্ত, সেই শর্তটা হচ্ছে আমার যে বিক্রিয়ক এবং উৎপাদ অণুতে অন্তত একটি করে গ্যাসীয় অণু থাকা। বুঝছো, বিক্রিয়ক এবং উৎপাদ অণুতে অন্তত একটা করে আমার গ্যাসীয় অণু থাকা লাগবে। 2 নাম্বার যেটা, বিক্রিয়ক এবং উৎপাদ অণুতে অন্তত একটা করে আমার গ্যাসীয় অণু থাকা লাগবে হচ্ছে এটা একটা। আর 2 নাম্বার যেটা, যে বিক্রিয়ক ও উৎপাদ অণুর গ্যাসীয় অণুর, অন্য অণুর নিয়ে চিন্তা করার দরকার নাই, গ্যাসীয় অণুর মোল সংখ্যার পার্থক্য থাকা লাগবে। এটা না থাকলে মোল সংখ্যার পার্থক্য থাকা লাগবে, এটা না থাকলে চাপের প্রভাব থাকবেই না। যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে আমাদের ধরো হচ্ছে ফেরাম, ধরে নেয় হচ্ছে পানি, এই বিক্রিয়াটা একটা দিলাম, বাবা তুই চিন্তা কর, এই একটা বিক্রিয়া দিলাম তোরে, দিয়ে আমি বললাম যে ভাই ফেরিক অক্সাইড তৈরি করতেছে Fe2O3, এটা হচ্ছে আমাদের লিকুইড, এটা হচ্ছে আমাদের সলিড, ধরে নাও। এই বিক্রিয়ায় কি চাপের প্রভাব আছে? উত্তরটা হচ্ছে নাই, চাপের প্রভাবটাই নাই। কেন? কারণ এখানে বিক্রিয়ক বা উৎপাদে কোনো গ্যাসীয় অণু নাই। সো তাহলে এই শর্তের কারণে আমার এটাতে চাপের প্রভাব নাই। ওকে, এখন আমি যদি এই বিক্রিয়া দেই H2 + I2 দিয়ে আমাদের তৈরি করে দিচ্ছে হচ্ছে ভাই HI 2HI, ধরে নাও এই বিক্রিয়াটাতে কি আমার চাপের কোনো প্রভাব আছে? উত্তরটা হচ্ছে না, উত্তরটা হচ্ছে এখানেও নাই। কেন নাই? কারণ এখানে দেখো গ্যাসীয় অণু, এটা সবাই কিন্তু গ্যাস, এটা সবাই হচ্ছে গ্যাস। তাহলে এখানে দেখো গ্যাসীয় অণু কয়টা আছে? 2টা, এই যে 1 মোল আছে এখানে, এটা এখানে হচ্ছে 1 মোল, আর এটাও কোথায়? 2 মোল। তাহলে গ্যাসীয় অণু আছে, প্রথম শর্তটা ঠিকই ফিল আপ করছে, বাট দ্বিতীয় শর্তটা সে ফিল আপ করে নাই। দ্বিতীয় শর্তটা কি ছিল? বিক্রিয়ক এবং উৎপাদ অণুর গ্যাসীয় মোল সংখ্যার মধ্যে পার্থক্য থাকা লাগবে। দেখো এখানে বিক্রিয়কে গ্যাসীয় অণু কয়টা? 2টা, উৎপাদে গ্যাসীয় অণু কয়টা? 2টা, তার মানে তো মোল সংখ্যার কোনো পার্থক্য নাই, তার মানে এখানেও কি নাই? এখানেও আমার কোনো প্রকার গ্যাসীয় অণুর কোনো প্রকার কিসের আমাদের চাপের কোনো প্রভাব নাই, ওকে, চাপের কোনো প্রভাব নাই। তাহলে চাপের যদি কোনো তো প্রভাব না থেকে থাকে, তাহলে চাপের প্রভাব আছে এরকম কোনো বিক্রিয়াতে আমরা যাই, চাপের প্রভাব আছে এমন একটা বিক্রিয়াতে আমরা যাই,
লাসাতেলের নীতিতে অনুযায়ী আমরা চাপের প্রভাব দেখব এখন, যেহেতু তাহলে চাপের প্রভাব আছে এরকম কোনো একটা বিক্রিয়াতে আমরা যাই। ওকে, এই যে ধরে নাও N2 প্লাস 3H2 সবাই হচ্ছে গ্যাস, 2NH3 অ্যামোনিয়া, এই যে ধরে নাও এটা সবাই হচ্ছে ভাই গ্যাস, সবাই হচ্ছে তোমার গ্যাস। তাহলে এখানে কি দুইটা শর্তই ফিল আপ করতেছে? উত্তরটা হচ্ছে হ্যাঁ, এখানে দুইটাই শর্ত ফিল আপ করতেছে এবং এখানে চাপের প্রভাব আছে। চাপের প্রভাব থাকলে, চাপ বাড়ালে, ভালো করে বুঝো, চাপ উৎপাদ বা বিক্রিয়কে আলাদা রকমভাবে বাড়ানো যায় না। চাপ বাড়ালে ঘনমাত্রা কেবল উৎপাদ বা বিক্রিয়কে আলাদা রকমভাবে বাড়া যায়, বাদ বাকি তাপমাত্রা বা চাপ ঘনমাত্রা বা বিক্রিয়কে আলাদাভাবে বাড়ানো যায় না। চাপ বাড়ালে সিম্পল মাথায় রাখবা, মোল সংখ্যা যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। মোল সংখ্যা যেদিকে কম বিক্রিয়া সেদিকে, মোল সংখ্যা যেদিকে কম বিক্রিয়া সেদিকে চাপ বাড়ালে। আর দুই, আমি যদি চাপ কমাই তাহলে চাপ কমালে উল্টা, মোল সংখ্যা যেদিকে বেশি বেশি সেদিকে যাবে। শেষ। এটা হচ্ছে চাপের প্রভাব। চাপ যদি আমরা চাপ বাড়াই তাহলে মোল সংখ্যা যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। যেমন ধরো এই বিক্রিয়াতে বিক্রিয়কের মোল সংখ্যা আমার কত, এই বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়ায় বিক্রিয়কের মোল সংখ্যা আমার কত বলো তো 4, উৎপাদের মোল সংখ্যা আমার কত 2, তার মানে অবশ্যই মোল সংখ্যার পার্থক্য আছে, তার মানে এখানে চাপের প্রভাব আছে। গ্যাসীয় মূল্য আছে, তার মানে চাপের প্রভাব আছে। এখন যদি আমরা এই বিক্রিয়াতে চাপ বাড়াই, চাপ বাড়ালে আমাদের বিক্রিয়া কোন দিকে যাবে? এদিক বরাবর অগ্রসর হবে। কি? চাপ বাড়ালে এদিক বরাবর অগ্রসর হবে। কেন? কারণ যেদিকে মোল সংখ্যা কম সেদিকে যাবে, এদিক বরাবর। চাপ যদি আমরা কমাই, চাপ কমাইলে বিক্রিয়া কোন দিকে আসতো? এই বিক্রিয়াতে এদিক বরাবর আসতো, এদিক বরাবর আসতো। কেন? কারণ চাপ কমালে কোন দিক বরাবর আসবে? পেছন দিক বরাবর। নাইট্রোজেন আর নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, অ্যামোনিয়ার ভাঙন বেড়ে যাবে। আর যদি আমরা এখানে চাপ বাড়াই তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেনের ভাঙন বেড়ে যাবে বা তাদের ডিক্রিজ হবে বেশি, অ্যামোনিয়া বেশি উৎপন্ন হবে। এমন। এখন এখানকার কথা হচ্ছে ভাইয়া কেন, তাই না? ওয়াই, আসলে এরকমটা কেন হয়? এই কেন হয় এর উত্তরটা যদি তুমি জানতে চাও তাহলে আমাকে একটু সময় দিতে হবে। কেমন? আমি ঘনমাত্রার প্রভাবটা ব্যাখ্যা করব, তারপরে এসে তোমাকে এখানকার ক্রিস্টাল ক্লিয়ার বুঝাই দিব যে কেন এরকমটা হয়। ঠিক আছে? ওকে, তো আমরা চলো এই ঘনমাত্রার প্রভাবটা, চাপের প্রভাবটা এখানে বলছে যে বাংলা কথাগুলো আমরা বলছি এগুলো অলরেডি বলা হয়ে গেছে এখানে। ঠিক আছে? আচ্ছা দেখো, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে। একটা উভমুখী বিক্রিয়ার চাপ বিবেচনা করতে পারি, বিবেচনা তুমি করো, রাসজনিত ফলাফল হ্যান সব কথা এখানে বলে দিছে। এই যে ঘনমাত্রাজনিত যে ফলাফল আছে সেটা আগে শুনে নাও, তারপরে তুমি এসে আমাকে হচ্ছে যে এর কথা বলো, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি। ঘনমাত্রাজনিত ফলাফলটা খুবই সহজ, সবার জন্য সমান। এই ঘনমাত্রাজনিত ফলাফল দেখলেই কিন্তু আমাদের শেষ। ঘনমাত্রা, আমি কিন্তু ঘনমাত্রাটা পড়ানোর পরে চাপটা কেন মানে বাড়ালে আসলে যেদিকে কম সেদিকে যাচ্ছে সেখানে যাব। থামো। ঘনমাত্রাজনিত ফলাফলটা হচ্ছে খুবই সহজ। এটা হচ্ছে, এটার জন্য কোনো প্রকার শর্ত নাই। সিম্পল শর্তটা হচ্ছে যেদিকে ঘনমাত্রা বাড়ানো যাবে বাড়ানো হবে বিক্রিয়া তার বিপরীত দিকে যাবে। সিম্পল। ধরে নাও বিক্রিয়াটা হচ্ছে আমাদের এরকম, এই PCl5 এটা ভেঙে আমাদের PCl3 প্লাস হচ্ছে Cl2 তৈরি হচ্ছে। ধরে নে জাস্ট। তো এখন আমি যদি PCl5 এর পরিমাণটা আরো বাড়ায় দেই, এটার পরিমাণটা আরো বাড়ায় দিলাম, এর পরিমাণটা আরো বাড়ায় দিলে আমার বিক্রিয়ার এদিক বরাবর যাবে, সম্মুখ মুখে যাবে, কারণ এটার পরিমাণ বেড়ে গেছে, এটা ভেঙে এটা তৈরি হবে, এমন বলতে পারি না? ঠিক একই রকম ভাবে ধরে নাও আমরা PCl3 এর পরিমাণটা বাড়াইছি, আমি উৎপাদে না, আমি উৎপাদে PCl3 এর পরিমাণটা বাড়াই দিছি, তাহলে PCl3 বেশি পরিমাণ ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আবার PCl5 তৈরি করবে, মানে বিক্রিয়াটা পশ্চাৎ মুখে আসবে। অর্থাৎ আমি যেদিকের ঘনমাত্রা বাড়িয়ে দিব বিক্রিয়াটা সেদিকে যাবে। ঠিক আছে? আবার এখানে তো আমি এরকমও করতে পারি, আমি ধরো না বিক্রিয়া স্থল থেকে এই Cl2 এর পরিমাণটা কমাই দিছি, কিছুটা বাইরে নিয়ে চলে আসছি সেপারেটলি। এদিকে Cl2 এর পরিমাণটা কমে যাওয়া মানে কি? আলটিমেটলি PCl5 এর ঘনমাত্রাটা বেড়ে যাওয়া না, ঘুরে ফিরে
ব্যাপারটা এরকম হয় না, যেহেতু Cl2 এর ঘনমাত্রাটা কমিয়ে দিছি, তখন এই PCl5টা ভেঙে আরো হচ্ছে কি তৈরি করবে, Cl2 তৈরি করবে। তাই আমরা যেমন এখানে একটা কন্ডিশন দিছি যে যেদিকে ঘনমাত্রা বাড়ানো হবে বিক্রিয়া তার বিপরীত দিকে যাবে, ঠিক একই রকম ভাবে লিখতে পারি যেদিকে ঘনমাত্রা কমানো হবে বিক্রিয়া সেদিকে আসবে, যেদিকে ঘনমাত্রা কমানো হবে বিক্রিয়া সেদিকে আসবে, এটাও তো লেখা যায়, সেদিকে আসবে, এটাও তো লেখা যায়, লেখা যায় না? যেদিকে ঘনমাত্রা বাড়ানো যাবে বিক্রিয়া তার বিপরীত দিকে যাবে এমন লিখতে পারি, অথবা যেদিকে ঘনমাত্রা কমানো হবে বিক্রিয়া সেদিকে আসবে এমনও লিখতে পারি। ধরো PCl5 এর ঘনমাত্রা কমাই দিছি, তার মানে এরা দুইজন এখন বিক্রিয়া করে PCl5 তৈরি করবে, মানে বিক্রিয়া পশ্চাৎ দিকে আসবে। আচ্ছা, ডান। এই জিনিসটুকু যদি তুমি বুঝে থাকো তাহলে আমি তোমাকে এবার চাপের প্রভাবটা বললে আশা করি তোমার জন্য ডাল ভাত হবে জিনিসটা। কিরকম ভাবে চলো দেখাই। চাপের প্রভাবটা এখানে ছিল না? ওকে, সো আমরা বলছিলাম এখানে যে তুমি যদি চাপ বাড়াও তাহলে মোল সংখ্যা যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে। এখন তোমার মনে আছে কিনা একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি তোমাকে বলছিলাম যে চাপ বাড়াবা, ধরো তুমি চাপ বাড়াইছো, চাপ বাড়ালে বিক্রিয়কে একভাবে মোলটা মানে চাপটা ফিল হবে, উৎপাদে একভাবে চাপটা ফিল হবে, হবে কি হবে না? অবশ্যই হবে। আয়তন আছে না ভাইয়া দুইটারই? ধরো একটা সেম একটা বিক্রিয়া পাত্র আছে, এই বিক্রিয়া পাত্রে তুমি জাস্ট সিম্পলি বুঝো, এই বিক্রিয়া পাত্রে যে আয়তনটা আছে তুমি যখন চাপ বাড়ালা, চাপটা যখন ইনক্রিজ করলাম, আয়তনটা কি হয়ে যাবে, তার ডিক্রিজ হবে না? আয়তনটা একটা ডিক্রিজ হবে। এখন কোন অংশের কতটুকু আয়তন ডিক্রিজ হবে? এই যে এই নাইট্রোজেনের উপরে তার আমরা যখন বিক্রিয়া অনুপাত লিখবো, ধরে নাও এটার এই বিক্রিয়াটার জন্য যদি আমি বিক্রিয়া অনুপাত লিখি তাহলে আমি কি লিখবো আসলে, অ্যামোনিয়া, আমি কি বলছিলাম যে তার ঘনমাত্রার উপরে তার যেটা সহগ আছে সেটা পাওয়ার হয়ে যায়, বাই তার ঘনমাত্রার পাওয়ার হয়ে গেল। ঠিক একই রকম ভাবে এটা কত হবে বলো তো? নাইট্রোজেনের উপরে তো কোনো পাওয়ার যাবে না, বাট হাইড্রোজেনের উপরে পাওয়ার যাবে কত হবে বলো তো? কিউব। এমন যাবে না? এমন যাবে। তো তুমি দেখো একটা জিনিস, যে এর উপরে চাপটা এক ধরনের প্রভাব হবে, এর উপরে চাপটা এক ধরনের প্রভাব হবে। এর উপরে চাপটা কোন আকারে যাচ্ছে, এই যে স্কোয়ার, এই পাওয়ার আকারে যাচ্ছে, এর উপরে কিরকম আকারে যাচ্ছে, টু দি পাওয়ার 4 আকারে যাচ্ছে। তাহলে আমরা যদি এই অনুযায়ী সেটাকে ভেঙে দিই তাহলে আমাদের ঘনমাত্রাটা কোথায় বেশি হ্রাস পাবে? ভালো করে বুঝো, চাপটা যেখানে বেশি প্রয়োগ হবে, ভালো করে বুঝো, চাপটা যেখানে বেশি প্রয়োগ হবে কোথায়? যেখানে পাওয়ার বেশি সেখানে বেশি প্রয়োগ হবে, যেখানে মোল সংখ্যা বেশি সেখানে বেশি প্রয়োগ হবে। তাহলে চাপটা প্রয়োগ হবে এখানে বেশি, তাহলে এখানে ঘনমাত্রাটা বেশি কমবে, ঘনমাত্রা আবার বলি আয়তনটা বেশি কমবে। চাপের সাথে আয়তনের সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক না? এটা তো আমরা ওই বয়েলের সূত্র, চার্লসের সূত্র এগুলো থেকে জানি যে তুমি যদি চাপ বাড়াও আয়তন কমবে, আয়তন বাড়াও চাপ কমবে, অথবা চিন্তা করতে পারো হচ্ছে যে তুমি যদি চাপ বাড়াও আয়তন কমবে, একই কথা, অথবা চাপ কমালে আয়তন বাড়বে, ব্যাপারটা এরকম। তো তুমি দেখো এখানে এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের উপরে চাপটা বেশি প্রযুক্ত হবে অবশ্যই, কেন? তার কারণ এখানে সহগ বেশি, মোল সংখ্যা বেশি। এখানে যদি চাপ বেশি প্রয়োগ হয় এখানে আয়তনটা বেশি কমে যাবে না? আয়তনটা বেশি কমে যাবে। আয়তন যদি বেশি কমে যায় ভাই, একটা সিম্পল হিসাব বোঝ না, আয়তন যদি এখানে বেশি কমে যায় তার মানে আয়তনের সাথে আমরা ঘনমাত্রার সম্পর্ক কি জানি রে বাবা? এস, বা ঘনমাত্রা সমান আমার কি ছিল? মোল সংখ্যা বাই হচ্ছে আয়তন। আয়তনটা আমার কমে গেল বাবা, তাহলে ঘনমাত্রাটা আমার কি হয়ে যাবে রে বাবা? বেড়ে যাবে না? তার মানে আমি যখন এখানে চাপ বাড়াচ্ছি তার মানে হচ্ছে যেদিকে মোল সংখ্যা বেশি সেদিকের আয়তনটা বেশি কমে যাচ্ছে, এবং যেদিকে মোল সংখ্যা বেশি সেদিকের ঘনমাত্রাটা বেড়ে যাচ্ছে। কারণ আমরা ঘনমাত্রার সূত্র চ্যাপ্টার 6 থেকে জানি, ঘনমাত্রা সমান হচ্ছে মোল সংখ্যা বাই আয়তন, জানি না? তাহলে এদিকে যদি ঘনমাত্রা বেড়ে যায়, তুই তো মাত্রই ঘনমাত্রার সূত্র করলি, ধরে এদের ঘনমাত্রা আমি বাড়াই দিলাম, তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে? যেদিকে ঘনমাত্রা কম সেদিকে যাবে, তারপরে বিক্রিয়া তার বিপরীত দিকে যাবে, এদিকে যাবে। ওটাই তো ঘটছিল, তুমি চাপ বাড়ালে মোল সংখ্যা যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাইতেছিল না? এই যে তার ব্যাখ্যা, বুঝছো? আমি আরেকবার ফ্রেশ ভাবে বলি, তুমি চাপটা বাড়ালা, এটা একটা নির্দিষ্ট আয়তনের ভিতরে ঘটতেছে না? চাপটা প্রযুক্ত হবে কিসের উপর ভিত্তি করে? অ্যামোনিয়া এবং নাইট্রোজেন আর হাইড্রোজেনের উপরে কিসের উপর ভিত্তি করে প্রযুক্ত হবে? বিক্রিয়ক এবং উৎপাদে কিসের উপর ভিত্তি করে প্রযুক্ত হবে? মোল সংখ্যার উপর ভিত্তি করে প্রযুক্ত হবে। সেজন্যই কেবল এবং কেবলমাত্র মোল সংখ্যার পার্থক্য থাকলেই তুমি চাপের প্রভাবটা আসলে কি করতে পারবা? কাউন্ট করতে পারবা। চাপের প্রভাবের জন্য শর্ত ছিল না রে দুইটা? এই যে দুইটা যে শর্ত ছিল, দেখতো এটা কি বলছিলাম, অণুর মোল সংখ্যার ভিতরে পার্থক্য থাকা লাগবে। তাহলে পার্থক্য না থাকলে তো চাপের প্রভাবই থাকতো না। দ্যাটস ওয়াই পার্থক্য আছে বলেই বিক্রিয়ক এবং উৎপাদে আলাদা রকম ভাবে চাপ অনুভূত হবে। যেদিকে মোল সংখ্যা বেশি সেদিকে চাপ অনুভূত বেশি হবে। এই যে স্কোয়ার কিউব হয়ে যাচ্ছে দেখো,
বেশি হবে। যেদিকে চাপ বেশি অনুভূত হলো, যেমন এখানে হচ্ছে উৎপাদে মানে সরি বিক্রিয়কে চাপ বেশি অনুভূত হচ্ছে, তার মানে এর ঘনমাত্রাটা বেশি কমে যাবে, সরি এর আমার যে আয়তন সেটা বেশি কমে যাবে। কাদের? নাইট্রোজেন হাইড্রোজেনের আয়তন যদি কমে যায় তাহলে তার ঘনমাত্রাটা অটোমেটিক্যালি বেড়ে যাবে না, কারণ আমরা এস ইকুয়ালস টু কি জানি, n/v, মোল সংখ্যা বাই আয়তন। মোল সংখ্যার তো কোনো পরিবর্তন নাই, ওটা তো আছেই ঠিক। আয়তন পরিবর্তন হয়ে গেল, আয়তন কমে গেল, ঘনমাত্রা বেড়ে গেল, তাহলে এদিকের ঘনমাত্রা যদি আসলে বেড়ে যায় তাহলে আলটিমেটলি অ্যামোনিয়া তৈরি হতে থাকবে, বুঝতেছো? আর চাপ কমালে তাহলে উল্টা কাজটা ঘটতেছে। ডান, সিম্পল। বলো, বুঝা গেছে? তাহলে তাপমাত্রা, চাপ এবং আয়তনের প্রভাব। তোমাকে কিন্তু এটার ব্যাখ্যা লিখতে হয় না ভাইয়া, বুঝছো? তোমাকে খালি বলবে যে এই যে হচ্ছে তোমার বিক্রিয়ক বা এই যে হচ্ছে তোমার এই বিক্রিয়ায় চাপের প্রভাব দেখাও। তুমি দেখবা যে এই কন্ডিশন অনুযায়ী চাপের প্রভাব আছে কিনা প্রথমে। যদি থাকে তাহলে চাপের প্রভাবটা সুন্দর মতন ব্যাখ্যা করে দিবা এরকম, চাপ বাড়ালে মানে যেদিকে মোল সংখ্যা কম বিক্রিয়া সেদিকে যাবে, চাপ কমালে যেদিকে মোল সংখ্যা বেশি সেদিকে যাবে, এরকম একটা মনে রাখলে তো পরেরটা বলা যায়। তাহলে চাপ বাড়ালে যেদিকে মোল সংখ্যা কম সেদিকে যাবে, সিম্পল। কেন যাবে এটা তোমার নিজের ব্যাখ্যা, তুমি নিজে জেনে থাকো, নিজের ব্যাখ্যাটা এরকম বলে দিছি। আর ওই যে যদি আগের কথা বলো, তাপের ঘনমাত্রার কথা বলো, সো তাপের প্রভাবের যদি কথা বলো তাহলে তো আরো সহজ। তাপের প্রভাবের কথা কি বললাম? তাপ উৎপাদী বিক্রিয়া, তার চিন্তা হচ্ছে যে তুমি যদি তাপ বাড়াও সে তাপ কমায়া নিউট্রালে থাকবে। সো তাপ উৎপাদী বিক্রিয়ায় সম্মুখে গেলে তাপ আরো বাড়তো, তুমি তাপ বাড়াইলা তাহলে তো সম্মুখে গেলে আরো তাপ বাড়তো, তাহলে তো সে সম্মুখে যাবে না, নিউট্রালে থাকতে গেলে তো কি করতে হবে? পেছনে আসতে হবে। তাই তাপ উৎপাদী বিক্রিয়াতে তুমি যদি তাপমাত্রা বাড়াও বিক্রিয়া পেছনের দিকে যাবে, সিম্পল। তাপ উৎপাদী বিক্রিয়াতে যদি তুমি তাপমাত্রা কমাও তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে। শেষ দুইটা। তাপ হারি বিক্রিয়াতে তুমি যদি তাপমাত্রা বাড়াও বিক্রিয়া সামনের দিকে যাবে, তাপ হারি বিক্রিয়াতে যদি তুমি তাপমাত্রা কমাও বিক্রিয়া পেছনের দিকে আসবে। শেষ। এই চারটা। চাপের একটা, ঘনমাত্রাটা কি? ঘনমাত্রার কথা বলেই দিলাম যে ঘনমাত্রা হচ্ছে যে যদি আমরা ঘনমাত্রার প্রভাবটা কি বললাম বলো? ঘনমাত্রার প্রভাবটা আমরা বলে দিলাম যে যেদিকে আমরা ঘনমাত্রা বাড়াবো বিক্রিয়াতার বিপরীত দিকে অগ্রসর হবে। ডান। যেদিকে ঘনমাত্রা বাড়াবো বিক্রিয়াতার বিপরীত দিকে অগ্রসর হবে, আর যেদিকে ঘনমাত্রা কমাবো বিক্রিয়া সেদিকে অগ্রসর হবে। এই শেষ। ডান। রীতিমতন ডান অ্যান্ড ডাস্টেড। সো থ্যাংক ইউ। অনুশীলনী যা আছে সব নিজে সলভ করতে পারবা, ঠিক আছে? আশা করি হচ্ছে যে তোমার কারো হেল্প লাগবে না। স্টিল অনুশীলনী সলভিংটা ওখান থেকে দেওয়া আছে, যদি প্রয়োজন পড়ে সেটা হেল্প নিতে পারো। ওকে, সো এতটুকু পর্যন্তই এই চ্যাপ্টার থেকে। এই যে লা-শাতেলের প্রিন্সিপাল, লা-শাতেলীয়, তারপরে হচ্ছে জারণ বিজারণ, রিডক্স, জারণ সংখ্যা, মানে এগুলা চলে আসছে ভাইয়া, এগুলা চলে আসছে, বুঝছো? এগুলা এতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং বিশেষ বিক্রিয়া এগুলা চলে আসছে আসলে। সো খুব ভালো মতন কমপ্লিট করো। লা-শাতেলের প্রভাব এতটুক কমপ্লিট করলে ইনশাল্লাহ তুমি হচ্ছে কমন পাবা, 100 অবশ্যই ইনশাল্লাহ কমন পাবা, কোনো সমস্যা নাই। সো আশা করি বুঝতে পারছো। আমাদের এরই সাথে আসলে এই লেকচারটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? সো সবাই অনেক অনেক ভালো থাকো। এখন আর কোনো তো লেকচারে দেখা হবে না, ইনশাল্লাহ দেখা হবে হচ্ছে আমাদের নেক্সট কোনো প্রোগ্রামে। নেক্সট প্রোগ্রাম তোমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম আসতে চলেছে। এর আগে হচ্ছে তোমাদের 33টা লাইভ ফ্রি ক্লাস থাকবে, সেই লাইভ ফ্রি ক্লাসগুলো অবভিয়াসলি কমপ্লিট করো। সবাই অনেক অনেক ভালো থাকো। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে, পরবর্তী কোনো একটা লেকচারে। সুস্থ থাকো, নিয়ত সৎ রেখে আসলে পরিশ্রম করতে থাকো, পড়াশোনা করতে থাকো। তুমি যেই টার্গেট নিয়ে পড়াশোনা করছো, যেই মনস্কামনা নিয়ে চিন্তা করতেছো, তোমার ফ্যামিলি তোমার যে এক্সপেকটেশন নিয়ে আছে সব কিছু তুমি আসলে ফিল আপ করতে পারো, এটাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।